আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে চ্যাপ্টার 2, 3 আর হচ্ছে 4। তো আগের মতো হচ্ছে আমার কাছে যেগুলা ইম্পর্টেন্ট মনে হয় জাস্ট আমরা ওগুলা দেখবো, যেগুলা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এইখানে হচ্ছে যে এই যে এটা থেকে কোশ্চেন আছে যে ধর একটা বহুপদী দেওয়া থাকে। সো তোমাকে জিজ্ঞেস করতে পারো হচ্ছে মুখ্য পদ হচ্ছে কি। যেমন এখানে মুখ্য পদ হচ্ছে কি 2x6, মানে একটা বহুপদীর যে ঘাতের মাত্রা সর্বোচ্চ হয়, যেমন এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে কত 6। সো ওই পদটাকে বলে মুখ্য পদ। আর মুখ্য পদের সাথে যে সহগ থাকে, যেমন এখানে হচ্ছে 2, তা হচ্ছে মুখ্য সহগ। আর যেহেতু এখানে -5, এইখানে কোনো হচ্ছে কোনো এক্স নাই আসলে, সো এটা হচ্ছে ধ্রুবপদ। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। এবার একটা বহুপদীর মাত্রা হচ্ছে মানে তার হচ্ছে যে সর্বোচ্চ ঘাত, যেমন এইখানে খেয়াল করো সর্বোচ্চ কত আছে, 3 আছে না? আচ্ছা, যখন হচ্ছে এরকম গুণ আকারে থাকে তখন তাদের পাওয়ারে পাওয়ারে যোগ না হয়। ধরো এখানে এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, তাহলে দুইটা যোগ করে মাত্রা কত হবে, 2 হবে, বাট আলটিমেটলি সর্বোচ্চ 3। সো মাত্রা হচ্ছে 3। আর আরেকটা হচ্ছে যে বহুপদীর ক্ষেত্রে ধরো যদি এরকম থাকে কোনো ইয়াতে x−2, এটা হচ্ছে বহুপদী হবে না। বা 1/x, x−1 এরকম থাকলে বহুপদী হয় না। মানে এই যে পাওয়ারগুলা, এই পাওয়ারগুলো হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 লাগে। ঠিক আছে। সিমিলারলি √x থাকলেও হবে না, কারণ পাওয়ারগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা লাগে। সো গ্রেটার দেন 0 আর হচ্ছে কি পূর্ণ সংখ্যা হচ্ছে মাস্ট। সো যদি এরকম হাফ থাকে বা 3/2 থাকে, এগুলাকে হচ্ছে বহুপদী হিসাবে কাউন্ট করা হয় না। সো তোমাকে হয়তো বা দেওয়া থাকতে পারে যে ধরো এটা এ নাম্বারে দেওয়া আছে, বি নাম্বারে দেওয়া আছে, সি নাম্বার দেওয়া আছে, আর ডিতে ধরো এরকম দেওয়া আছে যে x+1/x+2 দেওয়া আছে। আচ্ছা, সবাই একটু মিউট হও। তা দরকার পড়লে আগে চ্যাটে আস্ক করো, ওটা বেটার হয়। তো ধরো ডি নাম্বারে দিলে হচ্ছে কি x+1/x+2। তো তোমার আস্ক করলো হচ্ছে এ বি সি ডি এর মধ্যে কোনটা বহুপদী নয়, তো অ্যান্সার হবে ডি হবে, কারণ 1/x মানে হচ্ছে কত x−1। আর আগেই বলছি যে পাওয়ার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, আর পূর্ণ সংখ্যা হবে, সো ইনভার্স ওয়ানটা হবে না, সো অ্যান্সার ডি হবে। যেমন এই যে এখানে কোনটি বহুপদী নির্ণয় করো, তো ওই যে এইটা যেমন বাদ যাবে, কারণ হচ্ছে এই যে x−2 আছে, এটা হবে না, এটা বাদ যাবে। তারপরে এইটা বাদ যাবে কারণ হচ্ছে কত যে 2/c মানে c−1, এইটা বাদ যাবে। সেইগুলো আসলে বাদ যায় আসলে। এইখান থেকে একটা আসে যে ভাগশেষ নির্ণয় করতে বলে। তো আমরা জানি হচ্ছে কোনো সংখ্যারে যদি হচ্ছে আমি x−a দ্বারা ভাগ দেই, তাইলে মানে কোন একটা ফাংশন p(x) যদি x−a দ্বারা ভাগ দেই, তাহলে তার ভাগশেষ কি হবে, pa হবে। মানে p এর ভ্যালু হচ্ছে মেনলি মানটা হবে। সো যেহেতু এখানে হচ্ছে x−4 দ্বারা ভাগ দিছে, তো এদিকে এর মান হচ্ছে 4। সো তুমি যখন p ও 4 বসাইবা, এখানে হচ্ছে 2 পাইছে, যা হচ্ছে মেনলি ভাগশেষ। সো এটা নবীর থেকে আসতে পারে যে ভাগশেষ কেমনে বের করা যায়। সেম গোস ফর এটা, যে এখানে বলছে কি 2x−1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। সো তুমি জাস্ট হচ্ছে 2x−1 রে 0 ধরে নাও, তাহলে এদিকে 2x হচ্ছে কত 1, বা x এর মান হচ্ছে কত হাফ। তো এবার এইখানে x এর জায়গায় হাফ বসাও, তো এটা যা আসে তাই মিললে হচ্ছে ভাগশেষ। এবার এইটা আসতে পারে যে ধর একটা তোমার হচ্ছে এরকম একটা মানে বহুপদী দেওয়া আছে, একে উৎপাদক বলতে বলছে। সো এটা এক কথা আসতে পারে। তো উৎপাদক মানে হচ্ছে কি, মানে তোমাকে হচ্ছে গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো যে এখানে তোমার আগে মান মানে ইউজুয়ালি হচ্ছে আমরা +−1, +−2, +−3, দেন +−2/3, +−1/3, আর +−হাফ, এগুলো দ্বারা চেক করলে হচ্ছে মেনলি যে কোনো একটার জন্য 0 পাওয়া যায়।
যেমন এইখানে যখন আমি পি অফ ওয়ান বসাইলাম, এর মানে তো ইজিলি বলা যায় যে যেহেতু জিরো পাইছি, এর মানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে কি তার একটা উৎপাদক। ঠিক আছে, সো যেহেতু আমার এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক, so আমরা একটা উৎপাদক পাওয়া গেছি। এবার তুমি চাইলে আর এদিকে না বসাইতে পারো, কারণ আরেকটা টেকনিক আছে। ধরো আমি যদি একটু কপি করে নিই, কারণ কোশ্চেন তোলা হচ্ছে টাফ, এর চেয়ে কপি পেস্ট করা ইজি। তাহলে আমি কোশ্চেন এদিকে নিয়ে আসলাম। ওকে, এটাকে এদিকে আনা যায় না। একটা সেকেন্ড। আচ্ছা, এটাকে আমি তারা দেখে আমি এখান থেকে আনতে পারি কিনা। সো এটা হচ্ছে এনডিসি ক্লাস 1। আচ্ছা না, এটা ডাইরেক্ট আনা পসিবল না। এটা আনতে হলে হচ্ছে আমার আবার ইয়াতে ক্যানভাতে, আচ্ছা বাধ্য। তাহলে হচ্ছে আমি ক্লাস 2 সো আমার কোশ্চেনে যেটা বলা ছিল যে পি এক্স হচ্ছে কি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স না। সো পি এক্স হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স দেওয়া আছে। তো আমার এইটাকে বলছিল হচ্ছে মানে উৎপাদকে হচ্ছে বিশ্লেষণ করতে। সো আমি অলরেডি পাইছি যে যদি আমি পি অফ ওয়ান বসাই তাহলে এটা হচ্ছে জিরো আসে। যেটা দিকে অলরেডি পাইছি যে পি অফ ওয়ানে হচ্ছে জিরো আসে। সো এইখানে বলা যায় হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান হচ্ছে তার একটা উৎপাদক। তাহলে এবার এটাকে এরকমভাবে লেখো যে পি এক্স মানে হচ্ছে কি এক্স কিউব মাইনাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 11x মাইনাস সিক্স। সো যেহেতু আমি এক্স মাইনাস ওয়ান পাইছি, সো একটা করে ফাঁকা রেখা হচ্ছে এখানে আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে দিই। তারপরে আমার লাগবে হচ্ছে এক্স কিউব, তো এদিকে এক্স স্কোয়ার দ্বারা গুণ দাও, তাহলে কি হয়ে যায় এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়। এবার এখানে দরকার হচ্ছে মাইনাস সিক্স, আমার কাছে একটা আছে, সো আরও মাইনাস ফাইভ লাগবো। সো মাইনাস ফাইভ পাওয়ার জন্য এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স দ্বারা গুণ দাও, তাহলে এখানে পাওয়া যাচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স। আর এবার আমার দরকার হচ্ছে 11, এইদিকে আছে 6, সো আরও প্লাস 6 যোগ করতে হবে, সো যোগ করে দাও, তাহলে প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স। সো দেখো সবগুলো ইকুয়াল হয়ে গেছে। সো এখান থেকে বলা যায় যে এক্স মাইনাস ওয়ানটা কমন নাও, সো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। কেউ কিছু কি বলবা? হ্যাঁ বলো। ভাই এত রাফ করার স্পেস দিব কপিতে? আহ এত না, ওটা হচ্ছে সাইডে করা লাগবে আর কি, মানে পেন্সিলটা সাইডে করতে পারো, এত পেজ দিব না আসলে। আচ্ছা, তো এইটাকে তো তুমি ইজিলি মিডল টার্ম করতে পারো, করলে কি আসবো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আসবো, কারণ সিক্স রে কি লেখা যায় টু ইন্টু থ্রি, সো এটা করলে পাওয়া যাবে। সো চাইলে এরকমভাবে ইজিলি মানে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটাও সেম, জাস্ট তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো তোমাকে হচ্ছে ওই ভ্যালুগুলো বসাইতে হবে এবং একটা হচ্ছে জিরো পাইতে হবে। যেমন এখানে খেয়াল করো যে এইখানে হচ্ছে কত বসালে জিরো পাইছে, যেহেতু এইটা আছে এর মানে টু এক্স প্লাস ওয়ান জিরো, এর মানে এক্স হচ্ছে কত মাইনাস হাফ, সো এটা বসালে জিরো পাইবা। আর আমি বলছিলাম যে হচ্ছে কি তোমাকে মানে যে এইগুলো বসাইতে হবে, প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, এই যে প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি আর প্লাস মাইনাস টু বাই থ্রি, মেনলি এই কটার মধ্যে একটা বসালেই এই বইয়ের ম্যাথগুলোতে হচ্ছে জিরো পাওয়া যায়। সো দেন যেহেতু একটা পাওয়া গেছো, দেন আগের নিয়মে করলে মানে অ্যান্সার পাওয়া যাবে এটা। সেইগুলো উৎপাদক বিশ্লেষণ সেম। এবার আসে হচ্ছে আমি যে তিনটা ইয়ার কথা বলছে রাশির কথা, একটা হচ্ছে সমমাত্রিক, প্রতিসম আর হচ্ছে চক্রক্রমিক রাশি। সো সমমাত্রিক বহুপদী মানে হচ্ছে তাদের প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে সেম হবে, প্রত্যেকটা পদের মাত্রা সেম। যেমন এইখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে দুই, আচ্ছা এক্স ওয়াই কিন্তু দুই হবে, কারণ এদিকে এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার ওয়ান আছে, সো গুণ থাকলে হচ্ছে দুইটার যোগফল নেওয়া হয়, সো এটা সমমাত্রিক বহুপদী। এইখানেও সেম, এই যে সবগুলোর মাত্রা হচ্ছে দুই, এখানে এক্স ওয়াই হচ্ছে চলক আর বাকিগুলো হচ্ছে মানে ধ্রুবপদ। সো যখন হচ্ছে মাত্রা কাউন্ট করবো শুধুমাত্র চলক নিবা, ঠিক আছে।
আচ্ছা, এইবার আসি হচ্ছে প্রতিসম রাশিতে। প্রতিসম রাশি মানে হচ্ছে তুমি যদি যে কোনো দুইটা চলকের অবস্থান চেঞ্জ করো, তারপরও রাশিটা হচ্ছে অপরিবর্তিত থাকে, মানে দুইটা চলক। যেমন এখানে খেয়াল করে আছে কি এ প্লাস বি প্লাস সি। এখানে তুমি যদি এ এর জায়গায় বি দাও আর বি এর জায়গায় সি দাও, ধরো আমি এ এর জায়গায় বি দিলাম আর বি এর জায়গায় এ দিলাম, তারপরেও কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে পরীক্ষা প্রায় নৈর্ব্যক্তিক আসে। দেন এই ক্ষেত্রে হচ্ছে সেম, মানে যে কোনো দুইটা চেঞ্জ করবা। ধরো তুমি এইখানে কি করলা, এ এর জায়গায় বি দিলা আবার বি এর জায়গায় দিলা, সেমভাবে দিকে বি এর জায়গায় দিলা আর এইখানে হচ্ছে এ এর জায়গায় বি দিলা। সো আলটিমেটলি খেয়াল করে কী হয়ে যায়, এ বি দেন হচ্ছে বি সি আর সি এ, সো সেম চলে আসে। সো এই প্রত্যেকটা এক একটা হচ্ছে প্রতিসম রাশি। বাট এই যে এইটা কিন্তু প্রতিসম রাশি না, কারণ এইখানে তুমি যদি এক্স এর জায়গায় ওয়াই দাও আর ওয়াই এর জায়গায় এক্স দাও, তাহলে সম্পূর্ণ একটা আমি ভিন্ন রাশি পাই। সো দ্যাটস এটা প্রতিসম রাশি নয়। সো এটা একটা ভালো একটা কনসেপ্ট। অ্যান্ড দেন লাস্টে আসে হচ্ছে যে এইখানে আমরা পড়লাম হচ্ছে প্রতিসম রাশি, দেন এবার আসে হচ্ছে চক্রক্রমিক রাশি। সো চক্রক্রমিক রাশির ক্ষেত্রে হচ্ছে তিনটাকে চেঞ্জ করা লাগে, মানে আগেরটাই ছিল দুইটা বাট এবার হচ্ছে তিনটা। যেমন এখানে ধরো তুমি এরকম চিন্তা করতে পারো, যেখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে। সো তুমি এক্সের জায়গায় দিবা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় দিবা জেড আর জেডের জায়গায় দিবা হচ্ছে এক্স। সো তিনটা চেঞ্জ করলে হচ্ছে মান মানে চেঞ্জ হবে না। যেমন আগের একটা এক্সাম্পলে খেয়াল করো যে মানে এই এক্সাম্পলটা পরীক্ষায় প্রায় আসে, যে ধরো এরকম দিবে তোমাকে, যে একটা যে কোনো একটা উদাহরণ দিবে, দেন তোমাকে হচ্ছে ধরো চারটা অপশন দিবে এ বি সি ডি, এবং এরকম আসবে যে চুজ করো যে নিচের কোন রাশিটি নিচের কোন রাশিটি নিচের কোন রাশিটি হচ্ছে চক্রক্রমিক, আচ্ছা আমি বানান বলে লিখছি, চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। ঠিক আছে, সো এই এক্সাম্পলটা প্রায় পরীক্ষা আসতে পারে যে এটা চক্রক্রমিক হবে বা প্রতিসম হবে না। সো তখন তোমাকে হচ্ছে ডেফিনিশন মনে করে দেওয়া লাগবে। যেমন এইখানে খেয়াল করো, যেখানে হচ্ছে কি চক্রক্রমিক মানে হচ্ছে তুমি যদি এইখানে এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও আর জেড এর জায়গায় এক্স বসাও, তাহলে এই রাশিটা হচ্ছে আনচেঞ্জ থাকবো। আর এই নিচেরটা কিন্তু চক্রক্রমিক রাশি না, কারণ তুমি যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাও, দেন এই যে ওয়াই এর জায়গায় জেড বসাও আর জেড এর জায়গায় হচ্ছে এক্স বসাও, তাহলে কমপ্লিটলি এটা ডিফারেন্ট রাশি হয়ে গেছে। সো এটা চক্রক্রমিক না। বাট এই যে এইটা আবার চক্রক্রমিক, কারণ এখানে এক্স ওয়াই জেড চেঞ্জ করলেও সমস্যা নেই, যে এই নিচের রাশিটা হচ্ছে কি আগেরটা সমান পাওয়া যায়। সো এটা সবাই একটু পড়া ভালো মতো। আর এই যে দেখো, এই যে এই এক্সাম্পলটার কথা বলতেছিলাম, যে এরকম মানে উদাহরণ দিয়া দেয়, যে বলছে হচ্ছে কি এই রাশিটা চক্রক্রমিক বাট প্রতিসম নয়। সো এটা প্রতিসম নয় কেন, কারণ তুমি এদিকে এক্স এর জায়গায় ওয়াই বসাও আর, আচ্ছা এটা আমি কইরা দেখাই, যেখানে বলা আছে কি এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড আর জেড কমা এক্স, এদিকে বলা আছে কি এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড আর হচ্ছে কত জেড বাই এক্স। তাহলে এখানে ধরো হচ্ছে আমি এক্স এর জায়গায় ওয়াই বসাই আর ওয়াই এর জায়গায় এক্স বসাই, কারণ প্রতি সময়ের ক্ষেত্রে দুইটা চেঞ্জ করা লাগে। তাহলে আলটিমেটলি কী হয়ে যায়, ওয়াই বাই এক্স হয়ে যায়, এক্স বাই জেড, জেড তো আনচেঞ্জ আর জেড বাই ওয়াই হয়ে যায়। এবং খেয়াল করো যে এই দুটা কিন্তু হচ্ছে সমান না, আসলে ডিফারেন্ট। সো এটা প্রতিসম না। বাট চক্রক্রমিকের ক্ষেত্রে তুমি যদি হচ্ছে এখানে চক্রক্রমিক ক্ষেত্রে হচ্ছে কি এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও আর জেড এর জায়গায় এক্স বসাও, তাহলে দেখবো হচ্ছে সেম ভ্যালু পাইবা। সো মেইনলি হচ্ছে এটাই প্রুফ করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে বহুপদী বিশ্লেষণ। এই ম্যাথগুলো অনেক বেশি লেন্দি, সো যদি পরীক্ষায় আসে তো তোমার হচ্ছে মানে যদি একদম শিওরলি না পারো তাহলে প্রথম অ্যাটেম্পটে হচ্ছে স্কিপ করা উচিত, কারণ এই ম্যাথগুলো অনেক লেন্দি। এইটা ইজি আছে বাট ইউজুয়ালি হচ্ছে এই ম্যাথগুলো করতে অনেক বেশি টাইম লাগে। আর এই ম্যাথগুলোর ক্ষেত্রে সিম্পল রুল হচ্ছে যে যে কোনো একটা কলেজ ফিক্স রাখা লাগে, দেন বাকি দুইটা নিয়ে হচ্ছে কাজ করা লাগে। দেন যেহেতু আমি এখানে বি মাইনাস সি রে ফিক্স রাখছি, আলটিমেটলি বাকি দুইটা মানে দেখো লাস্টে হচ্ছে এমন একটা লাইন পাইবা যেখানে হচ্ছে বি মাইনাস সি হচ্ছে কমন যাবে, কারণ আমি বি মাইনাস সি ফিক্স রাখছিলাম। সো এরকমভাবে মেনলি এই ম্যাথগুলো করা হয় আর কি। চাইলে হচ্ছে এটার অ্যান্সার মনে রাখতে পারো, কারণ এগুলো অনেক কমন ম্যাথ, বিশেষ করে হচ্ছে এটা। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসতে পারে। বাট এইটা হচ্ছে মানে
এখানে হচ্ছে বলা আছে কি যে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস সি আর সি কিউব এ মাইনাস বি কে উৎপাদকে বিশ্লেষণ করো। সো এইটা হচ্ছে মানে করা এক লেন্দি, ঠিক আছে। সো তোমরা চাইলে হচ্ছে অ্যান্সারটা মুছাতে পারো, কারণ যদি এমসিকিউ আসে এটা হচ্ছে পুরো একদম এক সেকেন্ড, কেউ কিছু বলবা? ভাই ম্যাথ কোশ্চেনের প্যাটার্ন কি শুধু এস কিউ মানে কি নাকি নাকি বড় ম্যাথ শর্ট করেও করতে দেয়? আচ্ছা, এনডিসি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে বারবার চেঞ্জ হয়। সো তোমার যদি হচ্ছে আগের ইয়ার কোশ্চেন নিয়ে ধারণা ইচ্ছা থাকে তাহলে হচ্ছে একটা বই আছে নেটার, সো চাইলে হচ্ছে ওটা পড়তে পারো। বাট আলটিমেটলি হচ্ছে মানে কোশ্চেন প্যাটার্ন কী থাকবে শিওরলি বলা যায় না আসলে। আচ্ছা, সো এইখানে হচ্ছে মেনলি বহুপদী নিয়ে। এবার এই ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা মানে হচ্ছে কি যে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এবার এইটার হচ্ছে আরেকটা ফর্ম আছে, এই ফর্মুলার দুইটা ফর্ম আছে। সো আরেকটা ফর্ম হচ্ছে এই যে এইটা হচ্ছে আরেকটা ফর্ম, যে হাফ হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সো মেনলি তুমি যখন হচ্ছে এই পর্যন্ত প্রমাণ করে আসো তখন এইখান থেকে একটা হাফ দিয়া টু ভেতরে গুণ দেওয়া লাগে। সো এই যে খেয়াল করো যে এখানে হচ্ছে কি হাফ দিয়া টু ভেতরে গুণ দিছে, সো হাফ দিয়া টু ভেতরে গুণ দিলে এই যে আরেকটা প্রমাণ পাওয়া যায় আর কি। সো অবশ্যই হচ্ছে এই দুইটা ফর্মুলা মনে রাখবা সবাই। অ্যান্ড এই ম্যাথটা অনেক ট্রিকি, কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে আগের ফর্মুলা আমি কি পাইছি, যে এ কিউব প্লাস হচ্ছে কত বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটা মানে কি পাইছি এ প্লাস বি প্লাস সি, দেন হচ্ছে কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এবার যদি কোনো মতে আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জিরো হয়ে যায় তাইলে তো আমার এই পার্টটুকু হচ্ছে কি সম্পূর্ণ জিরো হয়ে যাবে। সো তখন হচ্ছে আমার কি যে যেহেতু আমার এই পার্টটুকু জিরো হয়ে যায় তখন বলা যাচ্ছে কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc সমান। তাহলে এখানে যে কাজটা করছে প্রথম সংখ্যার ধরছে বড় এ, সেকেন্ডটাকে ধরছে হচ্ছে বড় বি, আর থার্ডটাকে ধরছে বড় সি। এবার এই তিনটাকে যোগ করলে হচ্ছে কি জিরো হয়ে যায়। তাহলে যেহেতু জিরো হয়ে যায় তাহলে হচ্ছে আমি এইটাকে ইউজ করতে পারবো, তাহলে বলা যায় কি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এখানে 3abc সমান। আর এখানে তাহলে হচ্ছে কি জাস্ট এই মানগুলা যা ধরছে তা বসাই দিবা। সো এই ম্যাথটা পরীক্ষা আসতে পারে, কারণ এটা ট্রিকি, এটা কিন্তু বড় না আসলে। And তুমি যদি এটাকে এই ট্রিক ইউজ করে না করো তাহলে দেখবে এটা করতে অনেক টাইম লাগছে। সো এই মেথডটা মনে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে এগুলা জাস্ট হচ্ছে সিম্পলিফাই করতে হবে। সো আমার যতটুকু মনে পড়ে এরকম একটা ম্যাথ মানে পরীক্ষা আসছিল, বাট এগুলা করা হচ্ছে অনেক বেশি প্যারা, কারণ আচ্ছা একটা মিনিট সবাই একটু দাঁড়াও। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে সরল করা, সো এরকম একটা ম্যাথ মেবি আমার পরীক্ষা আসছিল এনডিসিতে। এগুলা করা হচ্ছে অনেক বেশি মানে টাফ, কারণ এইটা আসলে তো ইজি, যে ইজিলি করা যায়, বাট এটার হচ্ছে অনেক ভেরিয়েশন থাকতে পারে। আর ঝামেলা হচ্ছে কি এই ম্যাথগুলো হচ্ছে জায়গা অনেক কম পাওয়া যায়, সো করা টাফ। যেমন এইখানে তো বুঝছো কি করছে, যে এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ফর্মে আছে, সো এটা কি বলা যায় এ প্লাস বি ইন্টু হচ্ছে কে মাইনাস বি বলা যায়। সো দেন হচ্ছে আমার এটা কাটা চলে যায়, দেন জাস্ট লাস্টে লসাগু করছে। যেমন এই ম্যাথটা পরীক্ষা আসলে তো লাইক করা
নেক্সট হচ্ছে ইম্পসিবল ছোটো জায়গার মধ্যে, বাট তারপরেও তোমরা একবার দেখা যাও, ঠিক আছে? এগুলো ডিফিকাল্ট না, বাট হচ্ছে ছোটো জায়গা করা টাফ। সো এই সবগুলা ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু ট্রিকি, কারণ হচ্ছে এই ম্যাথটা অলওয়েজ হচ্ছে লাস্ট দুইটা পার্ট ধইরা করা লাগে, ঠিক আছে? যেমন এখানে খেয়াল করো, প্রথম হচ্ছে কি তৃতীয় আর চতুর্থ পদ ধইরা করছে, দেন এই দুইটা করার পরে যে অ্যান্সারটা পাওয়া যাবে এইটা হচ্ছে আবার আগেরটা ইউজ করে। আমি জাস্ট হচ্ছে এইটা দেখাই দিই যে এটা কেমনে করছে। তো ধরো এখানে আছে কি আমার 4x³ আছে, 4x³ আছে, দেন আছে হচ্ছে কি x4 প্লাস হচ্ছে a4, আর প্লাস হচ্ছে 8x7, a4 প্লাস x4, আর হচ্ছে a4 প্লাস x4, আর হচ্ছে a4 মাইনাস x4। সো লাস্টের ইয়া নিয়ে কাজ করবা, তাহলে এইখানে খেয়াল করো হচ্ছে যে কমন যায় কোন পার্টটা, এই যে এইখানে হচ্ছে এই পার্টটা কমন যায় না। So আগে তোমাকে হচ্ছে একটা পার্ট কমন নেওয়া লাগবে। ও আচ্ছা, তোমার ইয়াতে কিন্তু এইটা ছিল, আচ্ছা ইয়াতে ছিল হচ্ছে একটু ভাঙাইছে আর কি। এখানে ফার্স্টে ছিল হচ্ছে a8 ছিল মাইনাস x8 ছিল, সো a8 মাইনাস x8 এটা আলটিমেটলি কী লেখা যায়, a4 স্কোয়ার মাইনাস হচ্ছে কত x4 স্কোয়ার লেখা যায়। আলটিমেটলি 4 আর 2 পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, সো 8 চাইলে আমরা লেখা যায়। সো এইটা হচ্ছে আমার কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে গেছে। সো একে চাইলে হচ্ছে আমার a প্লাস বি আর হচ্ছে কত a মাইনাস বি লেখা যায়। সো দ্যাটস এর ভাঙা কি লিখতে পারছে a4 প্লাস হচ্ছে x4, আর এখানে কি লেখা গেছে a4 মাইনাস x4। সো এই যে এইখান থেকে হচ্ছে আগে এটা বানাইছে, দেন এখান থেকে এটা বানার জন্য খেয়াল করো যে এইখানে একটা এই যে এই পার্টটুকু হচ্ছে ফুল কমন যায়, উপরে 4x4 কমন গেলে এখানে বাকি থাকে কত 2, x এর পাওয়ার 4 থাকে, কারণ x7 থেকে তুমি যদি x3 ভাগ দাও তাহলে কি মানে ভাগে হচ্ছে বিয়োগ হয়ে যায়। সো x এর পাওয়ার 4 থাকে আর এদিকে 2 থাকে, দেন এইখানে যোগ করলে হচ্ছে সিম্পলিফাই একটা ফর্ম পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে যোগ করলে দেন এইটা এটা উপরে উপর কাটা চলে যায়, সো আলটিমেটলি এটা চলে আসে। দেন আবার এইটার সাথে হচ্ছে তোমার হচ্ছে যে এইটা হচ্ছে সেমভাবে যোগ দেওয়া লাগে। সেই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং চাইলে এর অ্যান্সার মনে রাখতে পারো, এটা পরীক্ষা আসতে পারে। এর অ্যান্সার হচ্ছে কত 1/a মাইনাস এক্স। এবার আসে হচ্ছে আংশিক, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা নাই, আচ্ছা থাকলে কেউ একটু হ্যান্ড রেস করো বা চ্যাটে বললো। আচ্ছা এইবার আসে হচ্ছে আংশিক ভগ্নাংশে। আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তোমার যদি হচ্ছে এরকম এক চলক দেওয়া থাকে তাইলে এরকমভাবে না করাই বেটার, কারণ আরেকটা ইজি ওয়ে আছে। যেমন এখানে ইয়াতে বলা আছে কি যে 5x মাইনাস 7 আর x মাইনাস 1 আর x মাইনাস 2কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা যদি এটা করি, ধরো হ্যাঁ বলো ভাই, এটা কি লাগছে তুমি বুঝি না কথা। আচ্ছা ইয়াতে বলো তো, ভয়েস অন করে, আমি বুঝি না কি লাগছে এটা। এটা ইয়া না ওমর, না ওমর ভয়েস অন করে বলো। আচ্ছা না সরি, ইমাম, ইমাম, আচ্ছা এটা তো ইমাম ছিল। ইমাম ভয়েস অন করে বলো। और माइक्रोफोन নাই। আচ্ছা তুমি বলো কি বুঝছো, কি কি বুঝাইছি আমি বুঝি নাই, তুমি বুঝছো কি বুঝাইছে? লেগসে মনে হয় লেগ চাইছে উপরে একটা শর্টকাট দেখাইতে। এটা উপরেরটা বলতে কোনটা বলেছেন, কেন বুঝলাম আমি। কি জানি ভাই উৎপাদকের শর্টকাটের কথা কইতাছি। আচ্ছা উৎপাদকের উৎপাদকের শর্টকাট। আচ্ছা উৎপাদকের শর্ট বিশ্লেষণের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে এটাই যে তোমার হচ্ছে আগে যে কোনো একটা জিরো প্রুফ করতে হবে, আর দেন হচ্ছে তোমাকে হচ্ছে এই যে এরকম হচ্ছে ভাগ করা করতে হবে, মানে হচ্ছে বাইকগুলো বের করতে হবে। আরেকটা শর্টকাট আছে, যদি তোমার হচ্ছে মানে 4টা অপশন দেওয়া থাকে তাইলে তুমি ইজিলি করতে পারো, তখন হচ্ছে তুমি এরকম না বের কইরা অপশন চেকিংয়ের মাধ্যমে করতে পারো, বা ওটা হচ্ছে আবার এক কথায় অ্যান্সারে কাজ করবো না। সো যদি আমার উৎপাদক থাকে তাইলে তোমার বেস্ট হচ্ছে তুমি হচ্ছে অপশন চেকটা করো, 4টা অপশন দেওয়া থাকবো। ধরো একটা অপশন এরকম থাকলো যে x+1, x-2 আর হচ্ছে x-3। এবার তুমি যদি p অফ 3 বসাও ক্যালকুলেটার ইউজ করা,
এটা কখনো হচ্ছে এই ম্যাথে 0 হবে না। তো যে কোনো একটা ভুল মানে কিন্তু ওই পুরো অ্যান্সারটা ভুল। সেরকমভাবে তুমি হচ্ছে যেগুলো ভুল ওগুলো বাদ দিয়ে করতে পারো। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে যে এই আংশিক ভগ্নাংশরে কীভাবে শর্টকাটে করা যাচ্ছে। শর্টকাটটা শুধুমাত্র যখন হচ্ছে এই ঘাত হচ্ছে এক ঘাত থাকে তখন মানে প্রযোজ্য। যদি এরকম থাকে ধরো 5x x-1 স্কোয়ার বা x-2, এই ক্ষেত্রে শর্টকাট কাজে দিব না, তো নর্মাল নিয়মে করতে হবে। সেম যদি এরকম থাকে ধরো 5x - 7 x-1 x² + 1, সো মানে স্কোয়ার থাকলে কিউব থাকলে এগুলো হচ্ছে শর্টকাট কাজে দেয় না। শর্টকাট তখনই কাজে দিব যখন হচ্ছে আমার কি এক ঘাত থাকবো। আহ 50 পেজের এক্সাম্পলের 16 শর্টকাট আছে কোনো? 50 পেজ এক্সাম্পল 16। আচ্ছা, এইটা বলতেছে এরকম শর্টকাট আছে কিনা। a কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস সি প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস সি উৎপাদকে বিশ্লেষণ করো। এই রাশিটা বলছে হচ্ছে চক্রক্রমিক রাশি। সো এই ক্ষেত্রে হচ্ছে যে 3 মাত্রা সুতরাং পদ অপর উৎপাদ অবশ্যই চক্রক্রমিক এবং এক মাত্রা সমমাত্রিক। সো কে ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হবে। আচ্ছা, এইখানে যে নিয়মটা করছে এটাই মেনলি হচ্ছে এই ম্যাথের শর্টকাট। মানে এটা খেয়াল করা যেদিকে বলছে কি, এইটা অবভিয়াসলি এটা চক্রক্রমিক রাশি না, কারণ তুমি হচ্ছে এ এর জায়গায় বি বসালে বি এর জায়গায় সি আর সি এর জায়গায় এ বসাইলে এই রাশিটা হচ্ছে সেম পাওয়া যায়। সো যেহেতু হচ্ছে চক্রক্রমিক রাশি, আর এখানে যে বলছে যে তুমি হচ্ছে প্রদত্ত রাশিটিকে পি অফ এ বিবেচনা করে এর পরিবর্তে বি বসাও, মানে এইখানে হচ্ছে যতগুলা এ আছে সবগুলোর জায়গায় বি বসাইছে, যেমন এর জায়গায় বি বসাইছে। সেমভাবে যে এইখানে ছিল হচ্ছে আমার এর জায়গায় হচ্ছে কি বি বসাইছে। সেমভাবে এখানে ছিল এখানে বি বসাইছে, এর জায়গায় বি বসালে হচ্ছে 0 পাওয়া যায়। সো যেহেতু আমি এইটাকে হচ্ছে চিন্তা করছি হচ্ছে পি অফ এ চিন্তা করছি, মানে আরেকটু ভাঙাই বললে এখানে কি করছে, এইটাকে পুরা ধরছে হচ্ছে পি অফ এ, এইটাকে হচ্ছে কি পুরা ধরছে হচ্ছে পি অফ এ চিন্তা করছে। এইবার এখানে হচ্ছে কি পিবি বসাইছে, তাহলে পিবি বসালে 0 পাইছে, এর মানে হচ্ছে কি এ মাইনাস বি হচ্ছে একটা উৎপাদক। তাহলে এ মাইনাস বি যদি উৎপাদক হয়, সিমিলারলি হচ্ছে বি মাইনাস সি আর সি মাইনাসের উৎপাদক হবে। সো এই তিনটা দিকে বসাই দিছে। সেটা ছিল হচ্ছে ফার্স্টের নিয়মে শর্টকাট। আর আরেকটা বলছে যেহেতু হচ্ছে এইটা একটা সমমাত্রিক রাশি, সো এইখানে এই কে প্লাস বি প্লাস সিটাও অ্যাড হবে এবং কে ইন্টু কে প্লাস বি প্লাস সি হবে, কারণ এখানে কে এর মান হচ্ছে অজানা মানে সমানুপাতিক। সো এইটাও অ্যাড করছে আলটিমেটলি। আর এবার যে কোনো হচ্ছে 3টা র্যান্ডম ভ্যালু বসায় কে এর মানটা বের করছে। সো এই ভ্যালুগুলো হচ্ছে র্যান্ডম, মানে অন্য কিছু বসালে দেখবে হচ্ছে কে এর মান হচ্ছে কি -1 আসবো। সো আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। বাট এটা হচ্ছে ইনটিউটিভ না আসলে, কারণ এটা মনে রাখা লাগবে আর কি। সো এটা তুমি এটা কিন্তু পরীক্ষা আসলে কিন্তু এরকম নিয়মে করলে ইজি, মানে অনেক মানে কম স্পেসে করতে পারবা, বাট মানে ইনটিউটিভ না, মনে রাখা লাগবে আর কি। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে আংশিক ভগ্নাংশে। এইটা শর্টকাটে করতে হবে না, এইটা পরীক্ষায় প্রায় আসে যে একটা একমাত্রার বহুপদী দেওয়া থাকে এবং এটা এত বড় লাগে না আসলে, এটা চাইলে হচ্ছে 2 লাইনে করা যায়। দেওয়া আছে কত 5x - 7 আর হচ্ছে x-1 আর x-2। সেটা একটু সবাই একটু মানে মনোযোগ দিয়ে খেয়াল করে যে আমি কেমনে করতেছি। তো ফার্স্টে তুমি হচ্ছে এদিকে x-1 দিবা, প্লাস দিবা x-2 দিবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। এবার যেহেতু আমি এখানে x-1 বসাইছি, এর মান হচ্ছে x-1 রে 0 চিন্তা করলে x এর মান কত হবে, 1 হবে। এই x এর মান 1টা বাকি সব জায়গায় বসাইবা, মানে এই যে এইখানে আর এইখানে বসাইবা, যদি কত হয় 1 - 2 হয়, এটা কত 5 - 1 × 7। সেমভাবে এখানে যেহেতু আমি x-2 বসাইছি, x-2 রে 0 বসাইলে x এর ভ্যালু হচ্ছে 2 হয়ে যায়। সো এটা আবার বাকিগুলোতে বসে, মানে যে এই পার্টগুলো বসাই দেবা, তাহলে এটা কত 2 - 1 আর হচ্ছে কত
5 ইন্টু 2 মাইনাস 7। তো এটা করলে কত আসে, উপর আসে কত -2 আর এখানে আসে -1, সো আলটিমেটলি +2 হয়ে যায়। আর এখানে আসে কত 10 -7 মানে 3 আর এদিকে 1, সেটা কত 3/x-2 হয়ে যায়। সো এটাই মেনলি হচ্ছে আংশিক ভগ্নাংশ। সো আমরা অ্যান্সার খেয়াল করে যাও সেম আসছে। সো তোমরা একটু এই মেথডটা একটু পরীক্ষা আসলে ইউজ করো, ইজিলি করতে পারবা কি 3 লাইনে। এই মেথডটা এটার জন্য যাবে, কারণ এটাও কিন্তু হচ্ছে কি আমার মানে সবগুলো হচ্ছে এক মাত্রায় আছে। সো এই দেখবা হচ্ছে সেম মেথডটা ইউজ করলে দেখবে এটাও অ্যান্সার সেম পাওয়া যাবে। অ্যান্ড এইটা হ্যাঁ, এটা চাইলে হচ্ছে তুমি এইটাকে এদিকে ইউজ করা যাবে। এইটা এইটা এখানে এটা একমাত্র আছে, এবার ঝামেলা হচ্ছে x-2 এইটাকে কি গুণফল আকারে প্রকাশ করলে ভালো হতো। আচ্ছা এইখানে কেন হচ্ছে আগে 1 দিয়েছে, এটা ইম্পর্টেন্ট বুঝা। কারণ একটা জিনিস খেয়াল করো যে যখন আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, তো মানে এইটা আসলে অলওয়েজ প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগে। অলওয়েজ হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ হওয়া লাগে, এর মানে এর লবের যে ঘাত এটা হচ্ছে অলওয়েজ হরের ঘাত থেকে নিচে হওয়া লাগবে। তো এখানে উপরে লবের সর্বোচ্চ ঘাত 2 হয়ে যায়, নিচেও 2 হয়ে যায়, সেটা আসলে অপ্রকৃত হয়ে যায়। সো এখানে দ্যাটস হচ্ছে মানে এটা একটু ভাঙালে দেখবো হচ্ছে এরকম আসবো, আর উপরে গুণ দিলে কত আসে x² আসবো, দেন মেবি হচ্ছে +5 মাইনাস এটা মানে -6 হওয়া উচিত আর +5 হওয়া উচিত, আর নিচে মেবি আছে x² মাইনাস +8 -6x +8 মনে হবে। তো ওই যে এইখানে দুইটার ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার হয়ে যায়। সো এই সর্বোচ্চ ঘাতগুলোকে অলওয়েজ ভাগ দেওয়া লাগে, সো ভাগ দিলে হচ্ছে 1 পাওয়া যায়। তো দ্যাটস এটা 1, দেন বাইগুলো হচ্ছে মানে +a দিয়ে x-2 b দিয়ে x-2। তো এই ম্যাথগুলো আসতে পারে সেমভাবে। এইটা কেন হচ্ছে 2 হইলো, কারণ এইটা এই যে নিচে গুণ দিলে সর্বোচ্চ ঘাত পাওয়া যাবে হচ্ছে x³ এদিকে কিছু একটা আছে, আর এখানে আছে 2x³। সো মেনলি হচ্ছে সর্বোচ্চ ঘাতগুলারে ভাগ মানে মুখ্য পদগুলারে ভাগ দেওয়া লাগে, সো ভাগ দিলে হচ্ছে 2 পাওয়া যায়, দ্যাটস হচ্ছে 2। আর দেন বাইগুলো তো সেম, যে a + x-a b + x-c c - x-3। কোশ্চেন হচ্ছে এই পার্টগুলোতে হচ্ছে কি আমার এই শর্টকাটটা ইউজ করা যাবে, এটা একটু একবার চেক করে দেওয়া লাগবে। আমি একবার একটু চেক করে দিই এটা কি আদৌ শর্টকাটটা ইউজ করা যায় কিনা। সেখানে বলা আছে কি, বলা আছে হচ্ছে কি 2x³ বলা আছে, দেন x-1 বলা আছে, দেন x-2 বলা আছে, আর x-3 বলা আছে। তাই গেস বুঝছি যে 2 কেন আসছে, কারণ মুখ্য পদগুলো ভাগ দিলে 2। এবার কথা হচ্ছে যে আমি যদি মানে আমার তো মেনলি হচ্ছে এরকম ইয়াতে বইয়ে বলা ছিল, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় না এটা কাজ করবে, কারণ যদি আমি এইটাকে হচ্ছে আলাদা চিন্তা করি x-1 x-2 x-3, এখানে 1 চিন্তা করলে এখানে মিলবো, সেটা করে থাকি দাঁড়াও। x-1 চিন্তা করলে এদিকে 1 বসা মানে x-1 0 মানে হচ্ছে 1 পাওয়া যায়, সো 1গুলা বাকিতে বসাও। তাইলে আচ্ছা আমি এতটুকু পার করি, তাহলে তো বুঝতে পারো মিলে কিনা। এটা কত আসে তাহলে, এদিকে -1 আসে -2 আসে, সো গুণ দিলে হচ্ছে আলটিমেটলি -1 -2 গুণ দিলে 2 পাওয়া যায়, এর মানে 2/x-1। সো প্রথমটা এর অ্যান্সার কি হাফ আসে আদৌ? না, এর অ্যান্সার হাফ আসে না। তো তোমার এই মেথডের ক্ষেত্রে এটা কাজ করবে না, কারণ তোমার উপরে যে কি আছে এটা আমি শিওরলি জানি না আসলে। সো এরকম থাকলে হচ্ছে শর্টকাটটা কাজ করবে না। সো তোমাদের আগের নিয়মে যে তোমরা হচ্ছে উভয় পক্ষের যে হর দিয়া গুণ দিতা, ওইটাকে হচ্ছে অনেক ওরা লাগবো। আর এইটা আই গেস বুঝছো কেমনে ভাঙাইছে, কারণ যখনই স্কোয়ার থাকে মানে এখানে তো স্কোয়ার আছে, সো তোমার x-1ও নেওয়া লাগবো আর x-² নেওয়া লাগবো, আর লাস্ট একটা হচ্ছে x-2। সো এটার জন্য b, এটার c, সো 3টা টার্ম হবে, ঠিক আছে। আর এই ম্যাথটা হচ্ছে আমার মেবি হচ্ছে এনডিসিতে আসছিল, অনেক লেন্দি, বাট কিছু করার নেই করা লাগবো। সো প্রথম হচ্ছে কি x-1 জন্য a বাই এত, আর স্কোয়ারের জন্য হচ্ছে কি bx + c, সো এরকম দুইটা পদ নেওয়া লাগে আর কি। দেন হচ্ছে হর দিয়া গুণ দিবা, আর লাস্টে হচ্ছে কি যে এইখানে আর হচ্ছে এইখানে হচ্ছে কি সহগ সমীকৃত করা লাগে। সো আই গেস এই পার্টটা সবাই জানো, বা সহগ সমীকৃত করতে ঝামেলা হইলে এইটাকে একটু হচ্ছে ভাঙায় নিতে পারো এরকমভাবে, যে ধরো গুণ দিলে কি হয় ax² 4a
এটা গুণ দিলে কী হয়ে যায়, bx স্কোয়ার হয়ে যায়, দেন হচ্ছে মাইনাস bx আর প্লাস cx মাইনাস c। সো এবার উভয় পাশে এক্স স্কোয়ারের সহগ, এই পাশে এক্স স্কোয়ার সহগ হচ্ছে 0, আর এই পাশে কী পাওয়া যায়, a পাওয়া যায় আর হচ্ছে কত প্লাস b পাওয়া যায়। আর এই পাশে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এই পাশে হচ্ছে কত হচ্ছে মাইনাস b আর হচ্ছে কত প্লাস c। সো এই যে এরকমভাবে চাইলে হচ্ছে কি মানে বের করতে পারো আর কি। চাইলে ধ্রুবক পদ নিতে পারো। সো ধ্রুবক পদ নিলে কি এই পাশে তো ধ্রুবক পদ নাই, সো 0, আর এই পাশে হচ্ছে কত 4a আর হচ্ছে কত মাইনাস c। বা এখানে হচ্ছে এক্স এর মান 1 বসালে যেহেতু আমার এই পার্টটুকু 0 হয়ে যায়, সো এটা বসাও এর মান বের করতে পারো। সো এরকমভাবে ম্যাথগুলো করা যায়। এটা হচ্ছে সেম, যেহেতু স্কোয়ার আছে এটাকে দুইবার না লাগবে, ঠিক আছে মানে। হ্যাঁ বলো জুনায়েদ বলো। ভাই যে ম্যাথটা যা করালেন না, এটা যে আংশিক যে লাস্টের রূপটা এলো না, অ্যান্সার কি এটা লাগবে নাকি পুরোটা অঙ্ক করে দেখাই দেবে এরকম ছোট অঙ্ক মানে সংক্ষিপ্ত এরকম আসে? এটাও কইতেছো? হ্যাঁ ভাই। এটা এটা না ভাই, ওই যে মাত্র দেখালেন যেটা, কোনটা দাইছ মাত্র এটা বলতেছো? এই যে মাত্র না ভাই, এই মাত্র যে আংশিক ভগ্নাংশ দেখালেন না, ওই যে বইয়ে উদাহরণে যেটা। এইটা হ্যাঁ ভাই এটা। এটা এটা পুরা করা লাগবো, এই পর্যন্ত আনতে হবে। ভাই ধরেন ভাই শর্ট কোশ্চেনে এগুলো আইবো নাকি বড় কোশ্চেন আসলে দিব? যা শর্টও দিতে পারে, শর্টে ভাই, শর্টে দিলে কি এমনি কইরা দেয় দিব? শুধু অ্যান্সার বলাইতে পার কি আশেপাশে কইরা, যদি অ্যান্সার জায়গা না দেয়। ও আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা ভাই, এই ম্যাথে যে আপনার এক্সামে আসছিল এটা কি ফুল করতে হয়েছে নাকি শুধু এবিসির অ্যান্সার চাইছে? এটা আমি আচ্ছা আমার আমার যতটুকু মনে আছে এটা মানে এমসিকিউ আসছিল। So, আমি জাস্ট হচ্ছে অ্যান্সারটা বের করা বসাইতেছি, মানে আমার কইরা হচ্ছে 4টা অপশনের মধ্যে এটা ঠিক আছে বসাইতেছি। সো এটা তোমাকে হচ্ছে রাফ করে দেখতে হবে ছোটো জায়গায় আর কি, তারা কোশ্চেনের আশেপাশে হচ্ছে কইরা দেওয়া লাগবে আর কি, আর কোনো উপায় নেই। ওকে, তো এইটা আচ্ছা, এইটা হচ্ছে যে আগেরটা যে বললাম যে ধরো এক্স মাইনাস ওয়ান স্কোয়ারের মতো, মানে স্কোয়ার থাকলে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ানও আসবো, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার আসবো। সো এদিকে যে দুইবার আসছে আর কি, প্রথমটায় বি এক্স প্লাস সি, পরেরটা ডি এক্স প্লাস সি, দেন হর দেয়া গুণ দিয়া সহগ সমীকৃত করলে পেয়ে যাবা। এইটা একটু ট্রিকি, এটা আগে একটু ভাঙায় নেওয়া লাগে। এরকম হচ্ছে মেবি ফর্মুলা হচ্ছে এটাই না, কারণ এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এটা ওয়ান কিউব মাইনাস এক্স কিউব ভাঙান যায়, পরে কি লিখবা এ বাই ওয়ান মাইনাস এক্স, আর এটা প্রবাবলি হচ্ছে বি এক্স প্লাস সি ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার। তো দেন করলে মিলা যাবে। এটা হচ্ছে একবার আর বিএম এর পরীক্ষা আসছিল, দ্যাটস আই বললাম আর কি, এটা টাফ ছিল অনেক। আচ্ছা বাদ দে, এইখানে হচ্ছে মোটামুটি শেষ। তোমরা চাইলে বাসায় হচ্ছে এটা দেখতে পারো, যে এই দুইটা এটা তোমরা মানে করছো, এটা পরীক্ষা প্রায় আসে, সো এগুলো একটু দেখো। আচ্ছা এইবার যা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে। সো জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে মানে হ্যাঁ জুনায়েদ বলো। ওই যে সরল অঙ্কগুলি আছে ওগুলি দরকার আছে? সরলের অঙ্কগুলা বলতে কি তুমি এগুলা বলতেছো? ও ভাই সরল করো যে, এটা কই রয়েছে এটা, ঠিক আছে। ভাই উদাহরণে ওগুলি দিলে কিছু। ওই যে উদাহরণ তো একটাই বলছিলাম, যে এরকম একটা বললাম করতে। আচ্ছা ভাই ঠিক আছে। এই যে এটা কই রয়েছে, এটা উদাহরণ এটা ছিল। ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা এবার যে হচ্ছে আচ্ছা আমাকে এই যখন হচ্ছে মিটিং লিঙ্ক শেষ হয়ে যাবো তখন একটু জানাই তো আরেকটা মিটিং লিঙ্ক দেওয়া লাগবে। আচ্ছা এদিকে কী লাগছে ভাই, কালকে রাতে নেট প্রবলেম ছিল তাই ক্লাস পুরা করতে পারিনি, রেকর্ডের ক্লাসটা দিলে। আচ্ছা ওইটা আমি দেওয়া দেবো না, আমার কাছে করা আছে তো, বাট আমার নেটের সমস্যা ছিল এই জন্য আমি আপলোড করি নাই, আমি দুইটাই আপলোড করে দেবো না। আচ্ছা এবার যা হচ্ছে আমি জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে প্রুফ আসবো না, বাট প্রুফের হচ্ছে মানে ইউজ কেস আসতে পারে। সো আই গেস পিথাগোরাস সবাই জানো যে এ স্কোয়ার হচ্ছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেদিকে এ হচ্ছে অতিভুজ, যেদিকে এ হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজ। এরকম আসতে পারে যে ধরো তোমাকে হচ্ছে কি যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এইবার জানতে চাইলো হচ্ছে মানে ধরো তোমাকে এরকম অপশন দেওয়া আছে, ধরো 6 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 10 দেওয়া আছে, দেন ধরো দেওয়া আছে 10, 7, 9 দেওয়া আছে, সিমিলার ধরো হচ্ছে 12, 13, 14 দেওয়া আছে, আর ধরো হচ্ছে 15, 6 আর 3 দেওয়া আছে।
আরে 15, দাঁড়া আমি ঠিক করে এগুলা। ধরো দেওয়া আছে হচ্ছে 10, 7, 9, 5, 6, 10, র্যান্ডমলি বয়স আছে খালি 12, 13, ধরো 14। এবার তোমাকে জানতে চাইলে হচ্ছে কোনটা সমকোণী ত্রিভুজ। সো অবভিয়াসলি এটা হবে, কারণ এটা হচ্ছে কি পিথাগোরাস যায় না, কারণ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার হচ্ছে কত 10 স্কোয়ার, মানে এই যে 100 সরি। সো এরকম কোশ্চেন থাকতে পারে। এবার হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ বের করার ওয়ে হচ্ছে ইজি। যদি কোনো একটা এ বি এর লম্ব অভিক্ষেপ চায় কোনো রেখার উপর ধরো চাইলো, তাহলে তুমি জাস্ট লম্ব টানবা। তাহলে লম্ব টানলে হচ্ছে যে এতটুক যে ছায়া পাওয়া গেছে, এতটুক ছায়া হচ্ছে কত আমার লম্ব অভিক্ষেপ। যেমন এখানে এ বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি সিডি, জাস্ট লম্ব টানলে হবে। বা অনেক সময় পরীক্ষা এরকম থাকে যে এক মাথা হচ্ছে কি এক্স এর উপর থাকে, তখন জাস্ট এই মাথাটা লম্ব টানবে। তাহলে এই যে এতটুকু হচ্ছে আমার কি লম্ব অভিক্ষেপ। এইবার এটা প্রুফ তো আসবো না, বাট এটা মনে রাখো, এটা মেনলি পিথাগোরাস থেকে আসছে, বাট কিছু যে এই পার্টটা হচ্ছে কি এক্সট্রা অ্যাড হয়েছে। মানে পিথাগোরাস থাকলে কি তো এ বি স্কোয়ার কি থাকতো এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। সো মানে এটা হচ্ছে মেনলি স্থূলকোণী ত্রিভুজ। সো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই পার্টটুকু অ্যাড হয়, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই পার্টটুকু বিয়োগ করা লাগে, জাস্ট এর এই পার্থক্য। আর এই পার্টটুকু আসলে কি, মানে কোন একটা বাহু আর ওই বাহুর উপর লম্ব বিক্ষেপ। যেমন এখানে খেয়াল করো যে বাহুটা হচ্ছে কি এই বিসি হচ্ছে বাহু, আর তার উপর লম্ব বিক্ষেপ হচ্ছে কত সিডি। আর একটা জিনিস মনে রাখবা যে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা যেমন স্থূলকোণী ত্রিভুজ এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি এর মানে বর্ধিতাংশের উপর থাকে, এটা কখন হচ্ছে তার মানে ভেতরে থাকে না। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কি লম্ব বিক্ষেপ ভেতরে থাকে। সো যেহেতু এটা হচ্ছে আমার একটা স্থূলকোণী ত্রিভুজ, এখানে লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, এই সিডি হচ্ছে কি বাইরের দিকে আছে, সার্টেনলি 2BC সিডি হবে। সিমিলারলি বললাম হচ্ছে কি যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে হচ্ছে কি এই পার্টটুকু জাস্ট হচ্ছে কি বিয়োগ হয়ে যায়, আর যেহেতু এটা সূক্ষ্মকোণী এর মানে লম্ব বিক্ষেপ ভেতরে আছে। যেমন এখানে খেয়াল করো যে এখানে লম্ব বিক্ষেপ কি সিডি ধরছে, মানে এই যে এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কি এই যে সিডি, ঠিক আছে। তো আলটিমেটলি বাহু হচ্ছে বিসি আর তার উপর লম্ব বিক্ষেপ সিডি, এটা গুণ দেওয়া লাগে, তাহলে গুণ দিলেই পাওয়া যায় আর কি। এই লাইনটি ইম্পর্টেন্ট, এটা তো আই থিঙ্ক বুঝতেই পারছো, কারণ মানে এটা তো ইকুয়াল, এটা হচ্ছে মেনলি হচ্ছে কি ইকুয়াল পিথাগোরাস থেকে আসছে। আর যদি স্থূলকোণ হয় তাহলে এই পার্টটুকু বড় হয়, কারণ স্থূলকোণে আছে আমি কিছু একটা প্লাস করছিলাম, দ্যাটস ওয়াই এবি স্কোয়ার বড় হয়, আর সূক্ষ্মকোণে বিয়োগ করছিলাম, দ্যাটস ওয়াই এবি স্কোয়ার হচ্ছে কম হয় আর কি। অ্যাপোলোনিয়াস এইটা হচ্ছে মনে লাগবো, মানে প্রুফ আসার কথা না, বাট হচ্ছে এটা তোমার ধরো ম্যাথ করতে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ধরো কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে দিল, সো আর এইখানে যে কন্ডিশনগুলো ওইটা মনে রাখা লাগবে। সো হয়তো পরীক্ষা চাইতে পারে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য লেখো সংক্ষেপে। সো তখন তোমাকে হচ্ছে কি এইটা লেখা হচ্ছে এরকম মানে একটা গ্রাফিকা দেখা দিলে বেটার। সো এখানে আমার এডি, এই এডি হচ্ছে মধ্যমা যা বিসি বাহুকে দুই ভাগে ভাগ করে, এর মানে হচ্ছে কি বিডি আর সিডি কিন্তু সমান, ঠিক আছে, বিডি আর সিডি সমান। তো আলটিমেটলি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা হচ্ছে কত 2 এডি মানে মধ্যমা, আর হচ্ছে বিডি বা সিডি একটা দিল, এখান দুটো হচ্ছে সমান। এটা হচ্ছে মেনলি অ্যাপোলোনিয়াস। আর অ্যাপোলোনিয়াসের মাধ্যমে চাইলে ত্রিভুজের বাহু আর মধ্যমার সম্পর্ক বের করা যায়। সো এটা হচ্ছে এই যে সম্পর্ক হচ্ছে এটা, এখানে এ বি সি এরা হচ্ছে বাহু, আর ডিইএফ হচ্ছে কি মধ্যমা। তাহলে 3 × a² + b² + c², এইটা হচ্ছে 4 × d² + c² d² + e² + f²। সো এটা মনে রাখতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু ইরিটেট হয়ে যায়, কারণ এখানে কি ছিল 3 × a² + b² c² ছিল 4 × d² e² f²। বাট সমকোণী মানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। তো তোমার যদি সি হচ্ছে অতিভুজ হয় তাহলে c² কি লেখা যায় a² + b²। সো তুমি যদি এখানে যে a² + b² জায়গায় c² বসাও তখন হচ্ছে একটু নর্মাল ফর্ম পাওয়া যায়। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে 3c², এটা মানে হচ্ছে 2 × d² + e² + f²। এইবার এইখান থেকে করতে চাইলে হচ্ছে ধরো এইটা তো ইজিলি বলা যায় যে এটা কেন হচ্ছে এর আসছে, কারণ আমরা জানি হচ্ছে কি ac² মানে হচ্ছে কি ধরো বি 60° এর মানে হচ্ছে স্থূলকোণ হবে, সেটা মানে হচ্ছে কি b² + c² মাইনাস কি ছিল
2BC CD ছিল না? তো আচ্ছা, এটা তো তোমার হচ্ছে 60°। সো 60° ক্ষেত্রে এইবার এখানে দরকার হচ্ছে কি AB দরকার না? সো তুমি একটু গ্রাফটা ঠিক মতো খেয়াল করলে দেখবা যে ধরো এটাকে আমি 60° চিন্তা করলে এইখানে আমার, যদি আমি 60° চিন্তা করে একটা লম্ব টানি, তা লম্ব টানলে এইটা হচ্ছে লম্ব না? আর তাহলে লম্ব অভিক্ষেপ হচ্ছে কি, লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, যা হচ্ছে এইটা লম্ব অভিক্ষেপ হবে। আর ধরো আমি এটাকে এ আর বি ধরে দিই। আচ্ছা, আমি কি তাহলে উল্টো বলতেছি? একটা সেকেন্ড দাঁড়াও। এইখানে বলা আছে কি যে, ভাই চিত্র তো ঠিকই আছিল। না বি তো 60° ছিল না? 20 ডিগ্রি। এ বি সি। সো বি রে ধরো ভাই 60, এটির বি রে 60°। তারপর এর নম্বরটাই তো ওই তো এডি লম্বটা টানা রাখবো না? তারপর ওই ভিডিও সমান করে ওই যে এবি থেকে কেটে নিতে তো, তাহলে ওই যে সমকোণী হতো ক্লিক করে আমার প্রমাণ করতে তো 2BCটা কিভাবে এবি হলো। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমার তাহলে যদি আমি এ বি এর উপর যদি আমি লম্ব অভিক্ষেপ পাই না, সো এ বি এর লম্ব বিসি ইন্টু বিডি হয় যদি এই ফর্মুলা অনুযায়ী। সো দেন হচ্ছে কস সাইড মানে হচ্ছে কি, কস সাইড মানে হচ্ছে ভূমি বা অতিভুজ। সো এদিকে ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ মানে হচ্ছে এ বি। সো দেন হচ্ছে কস সাইডের জায়গায় হচ্ছে হাফ বসানো যায় আর কি। সো এটা মানে হচ্ছে বিডি বা এবি। সো এখানে যে বিডির জায়গায় তাহলে কি বসানো যায়, বিডি মানে হচ্ছে হাফ এবি। সো এই যে হাফ এবি বসাইলে এই টু বাদ জ্বালা যায়, সো এটা চলে আসে। সো এটা ইজিলি প্রুফ করা যায় আর কি। মানে এটা নবীর থেকে আসতে হবে। ধরো বলে দিল হচ্ছে কি যে এ বি সি এ বি 60°, তাহলে এবার 4টা অপশন দিল যে কোনটা হচ্ছে সত্য। সো এইটা সত্য হবে। সেমভাবে এইটা যেমন হচ্ছে মাইনাস দ্বারা করছি, এইখানে বি হচ্ছে 120, সেটা তোমার হচ্ছে স্থূলকোণী, এর মানে এটা হচ্ছে প্লাস দ্বারা করতে হবে। আর এখানে লম্ব অভিক্ষেপটা হচ্ছে বাইরের দিকে হবে আর কি। আর লাস্টে এটা মনে রাখতে পারো যে যদি আমার ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে ছেদ করে, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে 3 ইন্টু জিএ স্কোয়ার জিবি স্কোয়ার জিসি স্কোয়ার। এটা লাগতে পারে কোনো জায়গায় ম্যাথ করতে। মানে এটা একটা এরকম, জাস্ট গ্রাফটা মনে রাখবো যে এ বি সি দেওয়া আছে, আর এডি ধরো হচ্ছে বি, আর হচ্ছে কি সি এফ দেওয়া আছে। আর এদের মধ্যমাত্রা মানে হচ্ছে জি হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে? জি কিন্তু ভর কেন্দ্র, কারণ যে এইখানে জি ছিল হচ্ছে ভর কেন্দ্র, কারণ আচ্ছা তোমার হচ্ছে লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র আর হচ্ছে পরিকেন্দ্র নিয়ে ধারণা থাকা উচিত এবং ক্লিয়ার। সো ভর কেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, আর লম্ব কেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের মানে মানে কোন একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যে লম্বগুলা সেটা যে বিন্দু ছেদ করে হচ্ছে লম্ব বিন্দু আর কি। সো যেহেতু এখানে মধ্যমাত্রায় ছেদ করে, এটা মানে ভর কেন্দ্র। সো এখানে এই যে জিএ মানে হচ্ছে এই পার্টটুকু, জিবি মানে এই পার্টটুকু, আর জিসি মানে এই পার্টটুকু। সো আলটিমেটলি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার হচ্ছে কত হবে, 3 ইন্টু জিএ স্কোয়ার জিবি স্কোয়ার জিসি স্কোয়ার। আর যেহেতু এটা মধ্যমা, একটা জিনিস মনে রাখবা যে মধ্যমা হচ্ছে আমার এই জিবি মানে এজি আর জিডিকে 2:1 অনুপাতে ভাগ করে। সো অনেক সময় তোমার এই ইনফোটাও লাগতে পারে আর কি, ঠিক আছে? কারণ মধ্যমার শর্ত হচ্ছে কি 2:1 অনুপাতে ভাগ করা। সো এজি বাই জিডি অলওয়েজ 2/1 হবে। সেমভাবে হচ্ছে আমার বিজি বাই জি এটাও কি হবে 2/1 হবে। সো এইখানে শেষ। এবার আসে হচ্ছে আমরা অন্য ইয়াতে। আচ্ছা, এখানে বলা আছে হচ্ছে সদিশকোণী। তো সদিশকোণী মানে হচ্ছে তাদের বাহুগুলা সমানুপাতিক, ঠিক আছে? সদিশকোণী মানে তাদের 3টা কোণ যদি সমান হয়, এর মানে তাদের বাহুগুলা সমানুপাতিক। মানে এখানে খেয়াল করো যে এ বি আর ডি এর অনুপাত সেমভাবে এ বি বাই ডি দেন হচ্ছে এ সি বাই ডি এফ আর বি সি বাই ই এফ অনুপাতটা হলে সেম থাকে। সো এটা হচ্ছে সদিশকোণী ত্রিভুজের একটা মানে শর্ত আর কি, যে বাহুগুলা সমানুপাতিক মানে হচ্ছে মানে কোণ দ্বয় সমান মানে হচ্ছে বাহুগুলা সমানুপাতিক। সো এটা বিপরীত ক্ষেত্রে কাজ করে, যদি কোনো দেওয়া থাকে বাহুগুলা সমানুপাতিক, এর মানে তাদের অনুরূপ কোণগুলা সমান। যেমন এখানে হচ্ছে এ আর হচ্ছে কত ডি সমান, সেমভাবে বি আর ই সমান। আর এইটা মানে এগুলো প্রুফ দরকার নাই, বাট এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। আর এখানে বলা আছে কি দুইটা সদিশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলদের অনুপাত তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফল দেয় অনুপাতের সমান। মানে এদিকে যে লাইনটা বলছে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ হচ্ছে ডিএফ এর যে অনুপাত
অনুরূপভাবে হচ্ছে কি বি এর সাথে ডি হচ্ছে অনুরূপ, তাহলে এটা কত হবে, এ বি স্কোয়ার বাই ডি স্কোয়ারের সমান হবে। অথবা হচ্ছে ধরো এ সি স্কোয়ার বাই ডি এফ স্কোয়ারের সমান হবে, অথবা বিসি স্কোয়ার বাই ই এফ স্কোয়ার সমান হবে, অথবা হচ্ছে কি বিসি স্কোয়ার বাই ই এফ স্কোয়ার সমান হবে। সো তোমার ক্ষেত্রে ধরো কোশ্চেনটা এরকম আসতে পারে যে ধরো এখানে বললা দিল যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 9, আর ধরো তোমার কাছে বললো যে এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 12 আর বি সি এর দৈর্ঘ্য হচ্ছে 13 বললো, ঠিক আছে। সো এইবার তোমাকে জানতে বলে দিল যে এ বি আর ডি এফ হচ্ছে কি পরস্পর সমানুপাতিক। সো ডি এফটা বের করো। সো আলটিমেটলি তুমি হচ্ছে কি প্রথমটা ইউজ করা হচ্ছে কি, সরি বি সি দেওয়া থাকবো না আর কি, এদিকে বি সি না আর কি, বি সির জায়গায় ধরো হচ্ছে কি ধরো ডি দেওয়া আছে, ডি ধরো 4 দেওয়া আছে, সেবার তুমি ইজিলি হচ্ছে এই পার্টটুকু ইউজ করে হচ্ছে কি ইজিলি ডি এফ এর ক্ষেত্রফল বের করতে পারবা। সো এরকম শর্ট ম্যাথ থাকতে পারে আর কি। আচ্ছা এবার আগেই বললাম যে এগুলা ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষা আসে এনডিসি পরীক্ষায়, যে ভরকেন্দ্র আর হচ্ছে লম্ববিন্দু। সো ভরকেন্দ্রের ডেফিনেশন হচ্ছে এরকম যে ধর একটা ত্রিভুজ দেওয়া আছে, এবার তুমি এই বাহুরে সমান 2 ভাগে ভাগ করবা, মানে ইজিলি জাস্ট কম্পাস দিয়ে হচ্ছে 2 ভাগ ভাগ করা যায়, মানে অর্ধেকের বেশি নিয়ে। সেমভাবে তুমি এই বাহুরে সমান 2 ভাগে ভাগ করবা। সো এই সমান 2 ভাগে ভাগ করাগুলা যে পয়েন্টে ছেদ করে এই পয়েন্টটা হচ্ছে কি পরিকেন্দ্র, ঠিক আছে। আরেকটা এখানে করলো সেমই হবে। আর ভরকেন্দ্র আগে বলছি যে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু ভরকেন্দ্র। আর লম্ববিন্দু মানে এরকম যে ধর একটা এরকম একটা হচ্ছে কি ত্রিভুজ দেওয়া আছে, এবার এইখান থেকে একটা লম্ব টানো, এইখান থেকে লম্ব টানো, সেই লম্বগুলো যে এই পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টটা হচ্ছে কি লম্ববিন্দু। এই যে এই পি পয়েন্টটা হচ্ছে লম্ববিন্দু, মানে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করে তা হচ্ছে কি লম্ববিন্দু। এটা অনেক ইম্পর্টেন্ট যে ভরকেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু অলওয়েজ হচ্ছে কি সমরেখ হয়, মানে এরা হচ্ছে একই রেখায় থাকে। ধরো এইখানে যদি হচ্ছে পরিকেন্দ্র থাকে, এখানে থাকবে হচ্ছে ভরকেন্দ্র, এখানে থাকবে হচ্ছে লম্ববিন্দু। সো আমি ডি ধরি, পিজিডি হচ্ছে কি একই রেখা বরাবর থাকে। আর এই লাইন ইম্পর্টেন্ট, আগে বলছি যে মধ্যম হচ্ছে কি 2:1 অনুপাতে ভাগ করে। সেইটাই তো বলছে যে মধ্যম অলওয়েজ 2:1 অনুপাতে ভাগ করে। এবার নববিন্দু বৃত্ত। সো নববিন্দু বৃত্ত মানে হচ্ছে যে 9টা বিন্দু হচ্ছে আমার একই রেখার উপর থাকে, ঠিক আছে। সো যদি এরকম হয় যে 9টা বিন্দু একই রেখার, 9টা বিন্দু কি কি এই ডেফিনেশন একটু ভালো মতো বলো যে কোন 9টা বিন্দু আসলে, ঠিক আছে। তো খেয়াল করো যে এখানে বলা আছে একটা হচ্ছে বাহুগুলার মধ্যবিন্দু, তো এইখান থেকে 3টা পাইছো না, 3টা বাহু থেকে হচ্ছে 3টা মধ্যবিন্দু। দেন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দু, এন থেকে 3টা পাইবা। মানে এখানে যা বুঝাইছে এই লাইনটা দ্বারা, ধরো তুমি যদি এ থেকে এদিকে লম্ব টানো, তাহলে এই যে ডিটা, এই ডিটা হচ্ছে মেনলি পাদবিন্দু, লম্বের পাদবিন্দু, সেরকম 3টা পাইবা পাদবিন্দু দ্বারা। আর আরেকটা হচ্ছে শীর্ষবিন্দু আর লম্ববিন্দুর সংযোজক রেখাদ্বয়ের মধ্যবিন্দু, এর মানে ধরো এরকম একটা হচ্ছে ত্রিভুজ আছে এ বি সি। তো তুমি যখন হচ্ছে লম্ব টানবা, তাহলে এই যে এই পয়েন্টটা হচ্ছে ডি, এই ডি পয়েন্টটা কী হবে আমার লম্ববিন্দু হবে। এবার এই লম্ববিন্দুর সাথে যে শীর্ষবিন্দু মানে এবিসি, এই এবিসিগুলো যোগ করবা, এই যোগ করলে এই বিন্দু যে মানে সেটা আমি এদিকে দাঁড়াও, মানে ধরো হচ্ছে একটু বড় করে রাখি, ধরো এরকম আছে, এটা হচ্ছে আমার এ বি সি। তাহলে এবার তুমি লম্ববিন্দু কেমনে বের করে, জাস্ট হচ্ছে কি এরকম হচ্ছে কি লম্ব টানবা, তাহলে যে এই পয়েন্টটা হচ্ছে লম্ববিন্দু যা ধরো ডি। এইবার তুমি হচ্ছে এই শীর্ষ মানে হচ্ছে এবিসি, ধরো এই বি থেকে হচ্ছে কি এর উপর একটা সংযোজক রেখা টানলা, এই রেখার মধ্যবিন্দু নেওয়া লাগবে, ঠিক আছে। এই যে এই বিন্দু নেওয়া লাগবে, আই গেস বুঝছো। যেমন এইখান থেকে কি এডি এর মধ্যবিন্দু হচ্ছে কি যেটা না লাগবে আর কি, এডি এর মধ্যবিন্দু। সেমভাবে এখান থেকে হচ্ছে কি সিডি এর মধ্যবিন্দু মানে এটা না লাগবে। সো আলটিমেটলি যে এই 3টা পয়েন্ট আসবো, আর তো বলছি হচ্ছে কি যে এইটা আসবো, এইটা আসবো, আর এইখানে বাড়াইলে হচ্ছে কি যে এইটা আসবো, মানে ওই যে লম্ববিন্দুর পাদবিন্দু। তো যে এইখান থেকে পাইলাম 3টা, 3টা 6টা, আর বাকি 3টা ছিল মধ্যবিন্দুগুলো, ঠিক আছে। সো এরকম 9টা বিন্দু পাইলে আলটিমেটলি এই বিন্দুগুলো মানে 9টা বিন্দু একটা বৃত্তের উপর থাকে, যাকে নববিন্দু বৃত্ত বলে। সো এদিকে মেবি একটা বৃত্ত আঁকা পসিবল আর কি, যে ট্রাই করে একটা বৃত্ত আঁকা পসিবল। সো বৃত্তের মধ্যে 9টা বিন্দু থাকে আসলে। আর এইখানে এই লাইন ইম্পর্টেন্ট যে লম্ববিন্দু পরিকেন্দ্রের সংযোজন রেখাংশের অর্ধবিন্দুই কেন্দ্র, মানে অবভিয়াসলি একটা বৃত্তের ক্ষেত্রে হচ্ছে লম্ববিন্দু পরিকেন্দ্র থাকবো। তো তাদের মধ্যে ধরো এইটা যদি লম্ববিন্দু হয় আর এটা পরিকেন্দ্র হয়,
তাদের সংযোজক রেখাংশের যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটাই মিললে হচ্ছে কি কেন্দ্র। আর এই জন্য যেহেতু মাঝখানে আছে, দ্যাটস ওয়াই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি পরিব্যাসার্ধের অর্ধেক। এবং তোমরা অবভিয়াসলি এই লাইনটা ইউজ করে অনেক ম্যাথ করছো, একটা মানে ইয়াতে আছে, আমি ওদিকে না গেলাম, বাট আই থিঙ্ক তোমরা এটা পারো আর কি, যা অলওয়েজ হচ্ছে কি অর্ধেক হয়ে যায় আসলে। এইবার এইটা হচ্ছে আই থিঙ্ক এত ইম্পর্টেন্ট না, জাস্ট এটা পড়তে পারো যে এই, হ্যাঁ কে কিছু বলবা? হ্যাঁ জুনায়েদ বলো। ভাই যে লম্ববিন্দু তারপর হলো পরিকেন্দ্র আর লম্ববিন্দু স্নেটিংটা তো একই সরলরেখা অবস্থান করে না। হ্যাঁ এই যখন যে আমরা পরিকেন্দ্র আর লম্ববিন্দু এই দুইটাকে যোগ করি তাহলে ভর কেন্দ্র বলে এদের রেখাটা 1:2 অনুপাতে বিভক্ত করে। না, ভর কেন্দ্র হচ্ছে 1:2 অনুভাগ করে হচ্ছে যে যদি একটা ধরো এরকম এডি থাকে, ঠিক আছে, মধ্যমা, এই মধ্যমার হচ্ছে 2:1 অনুপাতে ভাগ করে। আমি মধ্যমাটা বুঝছি, কিন্তু একটা দেখছিলাম যে এই লম্ববিন্দু আর পরিকেন্দ্রটা যদি যোগ করি তাহলে যে ভর কেন্দ্র তো ওই রেখে থাকবে না। হ্যাঁ তো ভর কেন্দ্রটা মাঝখানে থাকবে না এদিকে, আচ্ছা, মানে ভর কেন্দ্রটা বলে এই রেখাটা 1:2 অনুপাতে বিভক্ত করে। এটা আমি শিওর না আসলে, কই দেখছো কোনো গাইড বই? হ্যালো, এটা কোনো গাইডে আছে? আচ্ছা ওরা তুমি দিও তাহলে আমার গ্রুপে, আমি দেখা যারা মনে কোন গাইডে আছে। কি লাগছে ইয়া, যা জ্যামিতি আমরা বেসিকই করি নাই, হায়ার ম্যাথে বেসিক থেকে শুরু করলে ভালো হতো। চ্যাপ্টার 3 ছিল না তোমাকে? তোমার না ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে না? জি ভাই, ফুল সিলেবাস হয়েছে। ওকে তাহলে তো ঠিকই আছে। আচ্ছা এদিকে হচ্ছে সেম, জাস্ট ডেফিনিশন পড়ো। বৃত্তে অন্তর্লিখিত মানে হচ্ছে কি যে মানে এই ত্রিভুজটা হচ্ছে, সরি চতুর্ভুজটা হচ্ছে বৃত্তের মধ্যে থাকবো, যেমন চতুর্ভুজ হচ্ছে কি এ বি সি ডি। তো এবার বলা আছে কি যে তোমার এই চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্ব, এর মানে এই কর্ণ হচ্ছে কি আমার এইখানে হচ্ছে চতুর্ভুজের কর্ণদ্বয় লম্ব মানে যে এসি, এখানে এসি আর বিডি এরা হচ্ছে পরস্পর লম্ব। সো এসি আর বিডি পরস্পর লম্ব হলে এদের ছেদবিন্দু হচ্ছে এইটা। সো ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব, ধরো এইখানে এই বাহুর উপর একটা লম্ব টানলাম, এবারে লম্বটা যদি পেছন দিকে বর্ধিত করি তাহলে অপর বাহুরে সমান 2 ভাগে ভাগ করবে, এর মানে হচ্ছে এ এফ আর এফ ডি হচ্ছে এখানে সমান। সো তোমার জাস্ট স্টেটমেন্টটা বুঝলে হবে যে তুমি যদি হচ্ছে এসি আর বিডি লম্ব হয়, এবার এখানে তাদের ছেদবিন্দু এম থেকে যদি তুমি যে কোনো একবার উপর লম্ব টানো, এই লম্বরে পিছন দিকে বর্ধিত করলে অপর বাহুরে সমান 2 ভাগে ভাগ করে, এর মানে এ এফ আর এফ ডি সমান। এবার টলেমি হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের জন্য এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে এই বিপরীত বাহুগুলোর গুণফল মানে এ বি আর সি ডি, যে এখানে হচ্ছে কি একটা হচ্ছে একটা সেকেন্ড এবার হ্যাং করলো কেন, ঠিক আছে। সো এখানে যে এ বি আর সি ডি এরা হচ্ছে বিপরীত বাহু, সেমভাবে এডি আর বিসি হচ্ছে কি বিপরীত বাহু। সো এদের গুণফল হচ্ছে ইকুয়াল হচ্ছে কর্ণদের গুণফলের সমান। সো পরীক্ষা কোশ্চেন এরকম থাকে যে ধরো তোমার কাছে 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজের, এরকম ধরো 4 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বললো হচ্ছে একটা কর্ণ হচ্ছে 12, দৈর্ঘ্য 12, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করো, ঠিক আছে। সো তখন তুমি হচ্ছে কি টলেমি দ্বারা ইজিলি বের করতে পারবে ফর্মুলা দ্বারা, কারণ তোমার ধরো হচ্ছে এসি কর্ণ দেওয়া আছে, বিডি বের করতে বলছে, সেখান থেকে হচ্ছে কি ইজিলি বিডি বের করা যাবে যেহেতু সব দেওয়া আছে। আর কোশ্চেনে বলাই থাকবো চতুর্ভুজটা হচ্ছে কি বৃত্তে অন্তর্লিখিত। সো তোমার তখন হচ্ছে মাথায় একটু ট্রিগার করা উচিত যেখানে হচ্ছে কি টলেমি খাটবো আর কি। সো আই গেস এই পার্টটুকু হচ্ছে ওভার, এগুলো আমরা সব দেখছি। এই ম্যাথটা করতে পারো বাসায়, এটা আগে সবাই পারো, যেহেতু হচ্ছে মানে সমবাহু ত্রিভুজ বলা আছে। আচ্ছা এখানে লম্ববিন্দু কোনটা, যে ও লম্ববিন্দু না, আমরা আগেই বলছি ও লম্ববিন্দু। দেন এক্স ওয়াই রেখাংশের উপর এ বি লম্ব বিক্ষেপ কি বিসি, কারণ হচ্ছে যে বিসি হচ্ছে লম্ব টানলে যা হয় সেটা বিসি হবে। আর সমবাহু ত্রিভুজের প্রতিটা মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে, এটা মানে একটা শর্টকাট আছে যদি আমি ভুলে গেছি, বাট অনেকটা প্রুফ করা যায় আসলে। মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র সবগুলো একই বিন্দু হয়। সো তুমি চাইলে হচ্ছে ওরা দ্বারা প্রুফ করতে পারো আর কি, বাট যদিও দরকার নাই, কারণ ধরো এ বি সি চিন্তা করলে, এটা এ ডি চিন্তা করলে এই ডিটা একই সাথে হচ্ছে আমার
মধ্যমা হবে। আচ্ছা এটা একটা মিনিট দাঁড়াও। জুনায়েদ কিছু বলবার? স্ট্যাটিস্টিক্স ছিল মানে ওমর বুঝলাম না কি। হ্যাঁ স্ট্যাটিস্টিক্স ছিল। আহ, তুমি হায়ার হায়ার ম্যাথ নাও না নাকি স্ট্যাটিক্স নিছো? কোনো কি আলাদা ভাগ আছে আমি শিওর না আসলে। তোমরা কি কোশ্চেনটা বুঝছো? আর স্থানাঙ্ক জ্যামিতি মানে তোমাদের হায়ার ম্যাথ কি ফুল বই ছিল না? জি ভাই হয় কইতাছে ওই যে স্থানাঙ্ক জ্যামিতি আছে না ওটা দেওয়া যাইতো জ্যামিতি আর দেওয়া লাগতো না তো ওটি পড়ে না এটা কইতাছে। ও তাহলে তোমার হচ্ছে কয়টা ইউটিউব ভিডিও দেওয়া লাগবে আর কি, একদম পুরো প্লে লিস্ট দেওয়া লাগবে। এটা তো শর্ট ক্লাস আমি সব প্রুফ দেখাইতে পারবো না আর কি। ওয়েদার তুমি হচ্ছে একটা জাস্ট হচ্ছে প্লে লিস্ট দেখতে পারো, ধরো 10-12 ঘন্টার, এত লাগবে না তোমার ছোটো চ্যাপ্টার, জাস্ট সার্চ দিলেই তো পাওয়া যাওয়া উচিত। ধরো দেখলা চ্যাপ্টার 3 হায়ার ম্যাথ এসইসি, তো এদিকে দেখো অনেক অনেক ভিডিও আছে। সো কোনো প্লে লিস্ট দেখে নিও তাহলে। আর দেন প্লে লিস্ট দেওয়ার পর যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবো দেন তোমার হচ্ছে আমার ক্লাস বুঝতে আর ইজি হবে, কারণ আমি জাস্ট হচ্ছে যেগুলো পরীক্ষা সেগুলো বলতেছি। আচ্ছা এটা শর্টকাট করে জানা আছে কারো? নাহলে যদি আমার প্রুফ করতে পারি। যদিও প্রুফ এত কঠিন না। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভর কেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু সেম, কারণ বাহুর দৈর্ঘ্য সমান থাকে, সো এটা ইজিলি ইউজ করা যায়। তাহলে এডি, এদিকে এডি একই সাথে বিপরীত বাহুর উপর লম্ব প্লাস হচ্ছে মধ্যমা। সো তুমি যদি এদিকে একটা পয়েন্ট না মানে, সো এটা ইজিলি তাহলে তোমার যেহেতু একই সাথে লম্ব আর মধ্যমা, মধ্যমার কাজ হচ্ছে কি সমান দুই ভাগে ভাগ করা, সো এদিকে বিডি আর সিডি সমান হবে, কারণ এডি মানে একই সাথে লম্ব হবে প্লাস হচ্ছে কি মধ্যমা হবে, দুইটাই হবে, কারণ তিন বাহুর দৈর্ঘ্য সমান আসলে। সেদিকে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হয়, এবি স্কোয়ার মানে কি এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। সো আমার বের করতে বলছে হচ্ছে এবি স্কোয়ার, সো এবি স্কোয়ার, আচ্ছা এবি স্কোয়ারে আমি ধরো এ ধরি আর এডি থাক, আর বিডি রে কি বলা যায়, বিডি রে তো অর্ধেক না বিসির অর্ধেক, সো এর a/2 বলা যায়, কারণ আলটিমেটলি হচ্ছে বিডি মানে BC/2। আর তিন বাহু দৈর্ঘ্য সমান মানে কি AB/2 বলা যায়, সো A/2। সো এখান থেকে কি আসে a² এটা হচ্ছে এডি স্কোয়ার। তো আলটিমেটলি এডি স্কোয়ার মানে হচ্ছে কি 4 3a², সো এডি মানে হচ্ছে কত √3/2a। সো আমি এনতে পাইলাম হচ্ছে কি যে মধ্যমার বাহুর সম্পর্ক হচ্ছে কি এডি মানে √3/2a। সো তোমার কাছে এদিকে এদিকে AD3 দেওয়া আছে, সো এই ফর্মুলা থেকে ইজিলি বের করতে পারবা। সো পরীক্ষা অবভিয়াসলি এরকম প্রুফ করা লাগবে না, জাস্ট এটা মনে রাখলে হয়ে যাবে। ওকে, তো এইখানে আমি শেষ করে এটা আর কি। এবারে জ্যামিতিক অঙ্কনে বা জিওমেট্রিক ড্রয়িংয়ের ক্ষেত্রে মানে আমার মনে হয় না তোমার কাছে আঁকতে দিব পরীক্ষার মধ্যে, ঠিক আছে? বাট তুমি একটু এই সম্পাদ্যগুলো একবার পড়ো। মানে ধরো এরকম কেস দেওয়া থাকতে পারে, মানে ধরো এরকম একটা কোশ্চেন থাকলো যে নিচের নিচের কোন ক্ষেত্রে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ নিচের কোন ক্ষেত্রে হচ্ছে কি ত্রিভুজ আঁকা সম্ভব। তো 4টা অপশন দিল, তখন তুমি সম্পাদ্য না পড়লে এটা মানে লাইনগুলো না জানলে আঁকতে পারবে না। যেমন কোন ক্ষেত্রে সম্ভব, যেমন যদি ত্রিভুজের একটা ভূমি দেওয়া থাকে, ভূমি সংলগ্ন কোণ আর উচ্চতা দেওয়া থাকে তাহলে পসিবল, এটা একটা হতে পারে, কারণ ভূমি দেওয়া থাকে মানে হচ্ছে কি তুমি ইজিলি ভূমি কাটতে পারবা। দেন কোণ দেওয়া আছে মানে কি এইখান থেকে হচ্ছে কোণটা কাটতে পারবা, ঠিক আছে? তো আর আচ্ছা উচ্চতা দিয়ে ইউজ করছে এদিকে, উচ্চতা কি আদৌ, আ- 'উচ্চতা' কি আদৌ, 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 'উচ্চ
তার এক সেকেন্ড, এদিকে উচ্চতা হচ্ছে কি করছে, বাঁচতে হচ্ছে বিডি থেকে বিসির উপর লম্ব টানি এ। আচ্ছা উচ্চতা মানে তো লম্ব আর কি, তো বি বিন্দুতে হচ্ছে একটা লম্ব টানছে, দেন এইচ কাটছে, ওকে। দেন একটা প্যারালাল লাইন টানছে, দেন হচ্ছে ইয়া আঁকছে যা হচ্ছে এক্স, যা হচ্ছে এই পয়েন্টে ছেদ করছে। আচ্ছা আমি বুঝতে পারছি এটা কি করছে, মানে এইখানে যে কাজটা করছে ফার্স্টে হচ্ছে ভূমি থেকে কাটছে, যেটা হচ্ছে ভূমির সমান। এবার যেহেতু উচ্চতা মানে লম্ব, তো একটা লম্ব টানছে 90 ডিগ্রি। এবার এইখান থেকে হচ্ছে হাইটটা কাটছে। এবার এইখানে হচ্ছে এই এর সমান্ত একটা রেখা টানছে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে আমার কি এক্স যে ভূমি সংলগ্ন কোণটা কাটছে, সো এটা এই বিন্দু ছেদ করছে আলটিমেটলি। দেন হচ্ছে এইটাকে যোগ করে দিচ্ছে আর কি, সো এইটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে কি ত্রিভুজ যায়। যদি এটা আরেকবার একটু ফ্রেশ করে রাখি, যে ফার্স্টে হচ্ছে এখান থেকে হচ্ছে হাইট কাটবা, সরি এখান থেকে হচ্ছে একটা আমি দাঁড়াও এটা শেষ করে আগে। সো এইখান থেকে ফার্স্টে হচ্ছে কি এই দাও বি বিন্দুতে হচ্ছে কি এক্স এর সমান করে সি এম এইচ কাটি, আর এখানে হচ্ছে বি এম আর এম এন ওই যে সমান্তরাল ঠিক ছিল আমি। সো ফার্স্টে হচ্ছে ভূমি কাটছে, দেন এখান থেকে একটা কি উচ্চতা হচ্ছে মানে লম্ব আর কি, সো লম্ব কাটছে। দেন এইখান থেকে হাইটটা নিয়ে নিছে, দেন এইটা সমান্তর এদিকে টানছে। দেন এইখানে হচ্ছে কি ওই যে ভূমি সংলগ্ন কোণ আঁকছে আর কি, যেটা ছিল ধরো এক্স ধরো, দেন এই যে এইটা ছেদ করছে, যে এইটা হচ্ছে আমার ত্রিভুজ। সো এরকম একটা রাফ ড্র করে দিতে পারো আর কি। কেউ কিছু বলতে চাও ভাই? পেজ ৭৯-তে নাম্বার 3 এমসিকিউটা সলভ করলে ভালো হতো। তারা এক সেকেন্ড একটু ব্যাকওয়ার্ড যাই। পেজ ৭৯ নাম্বার 3 করছি তো আমি। এই যে এডি মানে বললাম না, যে এডি মানে হচ্ছে কত √3/2 এ না, তাহলে এদিকে এডি দেওয়া আছে কত 3 দেওয়া আছে, এটা বসাও, তাহলে এ কত হবে আলটিমেটলি 6/√3 হবে। সো এটা যা আসে তাই হচ্ছে অ্যান্সার। তো মানে তুমি জাস্ট এটা খাতা কলমে আঁকার দরকার নাই, বাট এটা রাফ আইডিয়া নিবা যে এরকম দেওয়া থাকলে কেমন আঁকা যায়। যেমন এইখানে দেওয়া আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যে কী দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, শিরকোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো তোমাকে অবভিয়াসলি আঁকতে দিব না, বাট এরকম 4টা অপশন দিয়া দিব যে কোন ক্ষেত্রে আঁকা পসিবল। তো তোমার যদি এগুলা মানে আঁকা প্র্যাকটিস করা থাকে, মানে বই থেকে তো অবভিয়াসলি দিব, তখন তুমি বুঝতে পারবা যে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক, ঠিক আছে। সেইটা একবার জাস্ট একবার রাফ আইকো যে মানে প্রসেসটা আসলে কি কি দেওয়া আছে। আচ্ছা এইবার আমরা হচ্ছে এগুলা সলভ করি, ঠিক আছে, কারণ আমার যা মনে হচ্ছে যে ওই আঁকাকি করাচ্ছে হচ্ছে এগুলো আসার চান্স অনেক বেশি। যেমন এদিকে খেয়াল করো বলা আছে কি যে সেকেন্ডটা খেয়াল করো, যে সেকেন্ডে বলা আছে কি 3.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার আর 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত। সো পরিসীমা মানে আসলে কি যে ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে বাহুদের যোগফল না। সো মানে যদি আমরা ঠিক মতো আঁকি যে বৃত্তগুলা বহিঃস্পর্শ মানে হচ্ছে কি ধরো এরকমভাবে হচ্ছে কি স্পর্শ করা আছে, তাহলে এইবার যদি একটা কেন্দ্র হচ্ছে আমার এ হয়, একটা কেন্দ্র বি হয়, অবভিয়াসলি যে এতটুকু কী হবে তার ব্যাসার্ধ হবে, ধরো একটা দেওয়া হচ্ছে R1 আর এতটুকু এইটার ব্যাসার্ধ হবে যা R2 হবে। সো এইখান থেকে হচ্ছে কি একটা এ বি লাইন পাওয়া যায়। তো সেমভাবে এইখানে হচ্ছে কি আরেকটা হচ্ছে ধরো বৃত্ত আছে যেখান থেকে তুমি হচ্ছে কি বিসি পাইবা, সো এতটুকু আবার সেম R1 হবে, এতটুকু হচ্ছে কি আর একটা বৃত্তের জন্য R3 হবে, আর এইটা যোগ করলে কি হবে, এইটা কি হবে, এইটা R3 হবে কারণ এটা তার ব্যাসার্ধ, এটা R2 হবে। সো আমি যদি এটা একটু এদিকে ফ্রেশ করে রাখি, দেখো এদিকে 3টা বৃত্ত আঁকা ডিফিকাল্ট, আমি জাস্ট 2টা বৃত্ত দ্বারা বোঝাতে ট্রাই করতে চাই। বৃত্তগুলো পরস্পর হচ্ছে কি এরকম মানে বহিঃস্পর্শ করে আছে, তাইলে মানে এইখানে ধর একটা বৃত্ত আছে, এরকমভাবে একটা বৃত্ত আছে, ঠিক আছে। তাহলে এবারে দেখ এই যে ত্রিভুজটা হচ্ছে এরকম হবে আর কি, যদি একদম পারফেক্ট এরকম হবে, তাহলে এই যে এতটুক কী হবে, এতটুক পার্ট কী হবে, R1 হবে, এতটুক পার্ট কী হবে, R1 হবে। সেমভাবে হচ্ছে কি এতটুক পার্ট কী হবে, R2 হবে, এতটুক পার্ট কী হবে, R2 হবে, এই যে এতটুক পার্ট। সেমভাবে এতটুক পার্ট হচ্ছে কি R3 হবে, এতটুক পার্ট হচ্ছে কি R3 হবে। তো তুমি ত্রিভুজটাতে বাইরে নিয়ে আসো,
বাইরে নিয়ে আসলে হচ্ছে কি এইটার যোগফল হচ্ছে কি যে R1 প্লাস R2, তাহলে এখানে R1 ধরলাম হচ্ছে কি 3.5 ধরলাম যে কোশ্চেন ওয়াইজ, দেন R2 ধরলাম হচ্ছে ধরো 4.5, আর ধরো R3 ধরলাম হচ্ছে কত 5.5। তাহলে এই বাহুটা কত, যে এ বি বাহু হচ্ছে কত R1 প্লাস R2, এর মানে এ বি বাহু হচ্ছে কত 8। সেমভাবে এইখানে তুমি যদি হচ্ছে এই পার্টটুকু হচ্ছে সি ধরো, তাহলে এ সি মানে কি R1 প্লাস R3, তাহলে R1 প্লাস R3 মানে কত 3.5 আর 5.5 যোগ করলে কত আসে 9 আসে। সো এই পার্টটা হচ্ছে 9। আর বিসি মানে কত R2 প্লাস হচ্ছে R3, সো এখানে এই বিসি মানে হচ্ছে R2 প্লাস R3 যা হচ্ছে 4.5 আর 5.5 মানে 10। সো এবার এই তিনটা যোগ করলো, সো 8, 9 আর 10 যোগ করলে কত আসে 27 আসে। সো এটার অ্যান্সার কত হবে, আলটিমেটলি 27 হবে। সো এরকম ম্যাথ পরীক্ষা আসতে পারে। এইবার আজকের দিনে হচ্ছে আমরা এইটা হচ্ছে দেখা ট্রাই করবো লাস্ট। দাও এদিকে বলা আছে কি ত্রিভুজ, এই ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে বুঝছো, যে তোমার হচ্ছে কি এরকম একটা হচ্ছে মানে একটা গ্রাফ মানে চিত্র দেওয়া থাকবে, দেন তোমাকে এডিসি কোণ বের করতে বলবো আর কি। সো খেয়াল করো যে এডিসি মানে হচ্ছে আমার এইটা, আসলে এডিসি এইটা বের করতে হবে। এখন এইখানে বলা আছে কি এসি বাহু আর এডি বাহু হচ্ছে সমান, এসি এডি সমান, এর মানে এসি 6 হলে এডি হচ্ছে কত হবে 6 হবে। সো এইটা একটা ভালো একটা ইনসাইট যে এসি 6 হলে এডি হচ্ছে কত আমার, এটা বারবার হ্যাং করে। আচ্ছা বাদ দে, এটা হ্যাং কাজ করতেছে না। সো এইখানে এসি আর এডি দুইটা হচ্ছে 6 হবে, কোশ্চেনে বলা আছে আমার দরকার হচ্ছে এডিসি, এটাকে তো বের করা যায়। সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ বের করতে হবে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করো তো, যদি আমি 6 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার করে কত আসে 36 প্লাস হচ্ছে কত 36, যা কত আসে 72, আর 6√2 স্কোয়ার, এটা করলে কত আসে 36 ইন্টু 2, এটাও 72 আসে। এর মানে এটা কিন্তু হচ্ছে আলটিমেটলি পিথাগোরাস হয়েছে না, কারণ এইখানে কি হয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে কি এ স্কোয়ার হয়েছে, সো পিথাগোরাস। সো ওইখান থেকে বলতে পারি যে এইটা যেহেতু সি ছিল, এইটার বিপরীত কোণটা হচ্ছে কি সমকোণ হবে, সো এই কোণটা হচ্ছে কত 90, সো এই কোণটা 90 মানে এই কোণটা 90 হবে। সো আলটিমেটলি ত্রিভুজ যে এডিসি, এখানে এডিসি হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। সো এইখানে যেহেতু আমি এই কোণটা 90 পাইছি, আমার দরকার হচ্ছে এই কোণটা, আর আমার দেওয়া আছে কি এই কোণটার জন্য হচ্ছে এর বিপরীত দেওয়া হচ্ছে 6, সো এই 6 হচ্ছে মেনলি তার লম্ব, আর লম্ব আর হচ্ছে কি এইটা হচ্ছে ভূমি সংলগ্ন, যা হচ্ছে এই 6 হচ্ছে ভূমি। সো তোমার হচ্ছে লম্ব আর ভূমি দেওয়া আছে, সো এখানে 10 যদি তুমি এডিসি করো, 10 এডিসি মানে কি লম্ব বাই ভূমি, সো লম্ব আর ভূমি দুইটা হচ্ছে 6, সো 6/6 মান হচ্ছে কত, আরে কলমের কি লাভ। আচ্ছা এটা 6/6 মানে 1, সো আলটিমেটলি এটা 45 হবে না, কারণ এইখানে 6/6 মানে 1, সো আর 10 মানে হচ্ছে কত 10 45 ডিগ্রি, সো এই ক্ষেত্রে 10 বাদ যায়, সো এডিসি 45, সো এডিসি 45 হবে। সো এই টাইপ ম্যাথ পরীক্ষা আসে অনেক অনেক ইম্পর্টেন্ট। আর লাস্টে বলছে এডিসি আর এইসি এর অনুপাত বের করো। সো এর কাহিনী হচ্ছে যে এডিসি আর এইসি দুইটাই সমকোণী ত্রিভুজ, সো ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে উপরে হচ্ছে এডিটটা হবে তা হাফ, এখানে ভূমি আর হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা না, সো ভূমি আর উচ্চতা দুইটাই 6/6, সো হাফ হচ্ছে 6/6, আর নিচেরটার এইসির ক্ষেত্রে কত, এইসির ক্ষেত্রে হচ্ছে 6/6, সো আলটিমেটলি হচ্ছে এটা 1/1 হবে, সো এর অ্যান্সার হচ্ছে 1/1। সো এরকমভাবে হচ্ছে আমি একটা করতে পারি। তো আজকে হচ্ছে ক্লাস এদিকে শেষ, আর কারো কোনো কোশ্চেন আছে এদিকে? দ্বিতীয় রিলেটেড কোনো ইয়ে আসবো প্রশ্ন দিয়ে আসতে পারে আরো ওই যে বই প্রশ্ন আমাদের আমাদের প্রশ্ন আছে। আচ্ছা আমি বলি, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে তুমি এর একটু পড়ে হতো ভাষায় যে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর বহিবৃত্তের ব্যাসার্ধ কেমনে বের করে, জাস্ট এটা পড়লে আর কিছু লাগবে না, আর কোনো কিছু আসবো না, ঠিক আছে বুঝছো?
বৃত্তের ক্ষেত্রে জাস্ট আর কি কথা বুঝি না, কিসের ম্যাথ? চ্যাটে বলো তো, আমি বুঝতে না। ভাই স্পর্শকের ম্যাথ গুলো। ও স্পর্শকের ম্যাথ, আচ্ছা হ্যাঁ, স্পর্শকের দৈর্ঘ্য যেতে পারে। আচ্ছা এটা কি তোমাদের আগে বের করা বলা আছে কি 2 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে কোনো কেন্দ্র হতে 5 আচ্ছা দাঁড়া, এটা আমি এটা করে দিই, দাঁড়াও, এটা আসতে পারে পরীক্ষায় যে দৈর্ঘ্য কেমনে বের করে। আর তোমাদের মেইনলি নিউমেরিক্যাল কোশ্চেন বিষয় তারা মেরিই করি, আমার এমন ওরা কাজ করতেছে না। আচ্ছা এদিকে বলা আছে কি যা গ্রাফটা আগে পেন্সিলটা লাস্টে ঝামেলা করতেছে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আমি এটা ঠিক করে এটা সেভ করলাম, এটাকে আমি সেভ করলাম, এবার এটা ডিলিট করে দেবা। আই থিঙ্ক আবার ওপেন করলে ঠিক হয়ে যাওয়া উচিত। এই বই কোনটা ছিল? আচ্ছা এইটা প্রবলেম। ওকে তো এটা হচ্ছে আজকে লাস্ট ম্যাথ, যেটা বললাম আর কি, স্পর্শকের দৈর্ঘ্য নেবে, এটা চাইতেই পারে। তোমরা বাসায় এটা দেখো যে বই বৃত্তের ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ নেবে করে, জাস্ট ফর্মুলা দেখো তাইলে হবে। আচ্ছা এবার এদিকে বলা আছে কি যে আচ্ছা একটা আমি দাঁড়া ওয়েট করো, একটু কাজ করা শুরু করো, ঝামেলা করতেছে। আচ্ছা আমরা কোশ্চেনটা বুঝি, তা বলা আছে কি যে আমার 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ফার্স্ট অফ অল স্পর্শকের দৈর্ঘ্য হলে সেম হয়, এর মানে হচ্ছে তুমি যদি চিন্তা করো এখানে, আচ্ছা সরি এখানে হচ্ছে এই যে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য হলে সেম হবে, এটা আমরা জানি যে স্পর্শকের দৈর্ঘ্য সেম হয়। সো এইখানে হচ্ছে আমার আচ্ছা আমার কাজ করতে হলে এমনি এক লাগবে। সো এখানে হচ্ছে পি কিউ আর হচ্ছে যে পি আর এইটা হলে সেম হবে। সো যে কোনো একটা বের করলে হবে। এবার কাহিনী হচ্ছে আমাকে বের করতে হবে স্পর্শক একটা দৈর্ঘ্য বের করলেই দুইটা সেম হবে, কারণ যে দুইটা সেমই হবে আর কি আলটিমেটলি। এবার আমার ব্যাসার্ধ দেওয়া আছে, সো যদি আমি এখানে একটা বৃত্ত চিন্তা করি, এই বৃত্তের ক্ষেত্রে ধরো ব্যাসার্ধ দেওয়া আছে আর কেন্দ্র হতে এই বিন্দু মানে এইটা ধরো হচ্ছে স্পর্শক বিন্দু যা হচ্ছে পি। সো এই বিন্দু দূরত্ব দেওয়া আছে, সো এই যে এতটুক যে দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে হচ্ছে 5, আর আমার অবভিয়াসলি হচ্ছে এইটা দেওয়া আছে কত ব্যাসার্ধ যা 2 দেওয়া আছে। এবার তুমি যদি স্পর্শকটা টানো, আচ্ছা আমি বাড়া দিলাম, ঠিক আছে, এটা ধরো পি ধরো, তো এই যে এইটা অলওয়েজ লম্ব হবে, কারণ আমরা জানি থিওরাম অনুযায়ী যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের যে তা হচ্ছে লম্ব হয়। সো এটা 2 এটা 5 দেওয়া আছে, তাহলে আলটিমেটলি এটা করতে হবে, এটা অবভিয়াসলি হচ্ছে রুট পিথাগোরাস অ্যাপ্লাই করলে কত হবে, কারণ এইটার বিপরীতটা হচ্ছে আমার কি অতিভুজ। সো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আলটিমেটলি রুট 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার হবে। সো রুট 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর 2 স্কোয়ার মানে হচ্ছে সেটা রুট 21। সো রুট 21 মানে হচ্ছে সামথিং 4 পয়েন্ট সামথিং হবে না, 4 পয়েন্ট সামথিং, যে খেলো 4.6। সো তোমরা চাইলে ইজিলি বের করতে পারবে, এটা তো ডিফিকাল্ট ম্যাথ না আসলে। সবাইকে ম্যাথটা বুঝছো? হ্যালো ঠিক আছে এটা বুঝছি ভাই। ওকে, তাহলে তোমরা জাস্ট এনতে যে ব্যাসার্ধ ট্রাই করো, বই বৃত্ত অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর আজকের ক্লাস তাহলে শেষ, কালকে আবার হবে ক্লাস। ভাই যে হাসা ম্যাথ আছে না, ওই যে কোনটা? দুইটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর তারা বই স্পর্শ করছে, তাদের কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব, এটা তো অনেক ইজি, এটা অনেক ইজি না? আসে এটা তো ইজি আইটি পারে, ধরো দাঁড়া চেঞ্জ করে এটা, ভাই, এটা বুঝি ভাই। তাহলে সমস্যা কি? ভাই জি আইলেন কে আয় নাকি? আইতেই পারে, বুঝলে তো সমস্যা নেই। ঠিক আছে তাহলে আজকে ক্লাস শেষ, আমি অফ করে দিলাম, আর আমি রেকর্ডিং দিয়ে দেবো না তাড়াতাড়ি।